সেজান সাহেব আর রায়না ডাইনিং টেবিলে বসে আছেন। রোদ নিচে এসেই সেজানের পাশে বসল। রায়না উঠে রোদকে খাবার সার্ভ করে দিচ্ছেন। রোদ, গুড মর্নিং বাবা। সেজান নিজের খাবার রেখে রোদের দিকে ফিরলেন। সেজান, গত রাতের দুর্ঘটনাটা কিভাবে ঘটল রোদ? রোদ, সামান্য কারণ। ড্রাইভ করছিলাম, হঠাৎ একটা ট্রাক সামনে চলে আসলো, খেয়াল করিনি, যার পরিমাণ স্বরূপ দুর্ঘটনাটা ঘটে গেল। হালকা হেসে সেজান, আমার কাছে তো এটা সামান্য কারণ বলে মনে হচ্ছে না রোদ। রোদ, কি বলতে চাচ্ছ তুমি? সেজান, রোদ, আমার মনে হচ্ছে দুর্ঘটনাটা ইচ্ছে স্বরূপ ছিল। বিষয়টা জানার সাথে সাথে আমি কমিশনারের সাথে যোগাযোগ করেছি। উনারা রোডের সিসিটিভির ফুটেজ চেক করে ট্রাক ড্রাইভারকে খোঁজার চেষ্টা করছেন। কিন্তু ট্রাক পাওয়া গেলেও ড্রাইভার গায়েব। রোদ, তুমি কার উপর সন্দেহ করছ? সেজান কিছুক্ষণ উষ্কুস দৃষ্টিতে রায়নার দিকে তাকিয়ে রোদের দিকে তাকালেন, তারপর বললেন, রোদ, সোহম। রোদ সেজানের কথায় বিস্মিত হয়। রায়নার দিকে তাকাতেই ও দেখেন মুখটা চুপসে গেছে ওনার। সোহম রোদের মামাতো ভাই, অর্থাৎ রায়নার ভাইয়ের ছেলে। স্কুলের প্রপার্টি রোদের নামে করে দেওয়ায় সোহম আর রোদের মধ্যে অনেক বড় বিবাদ সৃষ্টি হয়েছে। সোহম রোদের নানা ইকবাল হোসেনের একমাত্র নাতি হওয়া সত্ত্বেও উনি স্কুলের প্রপার্টি নিজের মেয়ের ছেলের নামে করেছেন। সোহম এটাকে নিজের প্রতি পার্শালিটি ভাবে। তাই এক কথায় সোহম রোদকে দায়ী মনে করে তার প্রতি অন্যায়ের জন্য। রোদ, বাবা, তুমি বেশি ভাবছ, এমন কিছুই না। আইম সিউর এটা একটা দুর্ঘটনা ছিল। সেজান, তুমি কি মনে করো রায়না? আমি কি ভুল ভাবছি? রায়নার দিকে তাকিয়ে রায়না, আমি বুঝতে পারছি না আসলেই বিষয়টা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তবে আমি এতটুকু জানি, রোদ আমার একমাত্র ছেলে, ওর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারব না। কিন্তু সোহম এমন কিছু করেনি বা ভবিষ্যতে করবে না তা নিয়ে আমি সিউর না। আমি শুধু আমার ছেলে রোদের সুরক্ষা নিয়ে চিন্তিত। সেজান, আমিও এটাই ভাবছি। তাই একটা সিদ্ধান্ত নিয়েছি আমি। রোদ, কি সিদ্ধান্ত? সেজান, আমরা স্কুলের প্রপার্টি তোমার মামার নামে করে দিব। সত্যি বলতে এটাই তাদের অধিকারই ছিল, তাই তাদের জিনিস তাদের ফিরিয়ে দেওয়াই ভালো মনে করছি। একটা সামান্য প্রপার্টির জন্য এত বড় বিবাদ আমার কাছে ভালো মনে হচ্ছে না। রোদ, তুমি বলতে চাচ্ছ স্কুলের প্রপার্টি উনাদের দিয়ে দিতে? অবাক হয়ে সেজান, হুম। রোদ, সরি বাবা, কিন্তু আমি এমন কিছুই করব না। এজন্য না যে আমার ওই প্রপার্টির প্রতি কোনো লোভ আছে, এজন্য কারণ নানুর শেষ স্মৃতি জড়িত ওটায়। উনি যদি মামাকে আর উনার পরিবারকে যোগ্য মনে করতেন তাহলে অবশ্যই স্কুলের দায়িত্বটা উনি উনাদেরই দিতেন, আমাকে না। নানু উনাদের এজন্য এই দায়িত্ব দেননি কারণ উনারা স্কুলটাকে প্রপার্টি মনে করেন, দায়িত্ব না। উনাদের হাতে স্কুলের দায়িত্ব গেলে নানুর এত বছরের পরিশ্রম সব মাটিতে মিশিয়ে দিবেন উনারা। সেজান, তাহলে তুমি কি চাচ্ছ সামান্য প্রপার্টির জন্য আমরা তোমাকে বিপদে ছেড়ে দেই? অপেক্ষা করি এমন আরও দুর্ঘটনার? রোদ, ওসব বাদ দিয়ে নিজের ফ্যামিলি বিজনেসে কনসেন্ট্রেট করো। রোদ, বাবা, তোমার কাছে ওটা সামান্য প্রপার্টি, কিন্তু আমার কাছে আমার নানুর স্মৃতি, তার দেওয়া দায়িত্ব, তার করা বিশ্বাস। সেজান, রোদ, তুমি বুঝার চেষ্টা করো বাবা। রোদ, আমি যা বুঝার বুঝেছি বাবা। তাছাড়া আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমার সমস্ত কনসেন্ট্রেশন এখন শুধু স্কুলের প্রতি হবে। আমার দেরি হয়ে যাচ্ছে, আসি, রাতে দেখা হবে। রোদ চলে গেল। রায়না অসহায় চোখে তাকিয়ে আছেন সেজানের দিকে, আর সেজান এক হাত কপালে রেখে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছেন। সেজান, ছেলেটা এত ঘাড় তাড়া কেন? ওর কথাই সব সময় বলবৎ থাকে।
আমি যে ওর ভালোর জন্য বলছি সেটার বুঝার চেষ্টা করে না। রায়না ও ফিরলে আমি ওকে আবারও বুঝাবো। সেজান দেখো রায়না, আমি জানি ওটা তোমার পরিবার, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি হলে আমি হয়তো ভুলে যাব যে উনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে বলে দিলাম। সেজানও রেগে উঠে চলে গেলেন। রায়না বসে আছেন। একদিকে রোদের জেদ, অন্যদিকে সেজানের রাগ, দুই দিকের টানাপোড়ায় যেন কবে পাগল হয়ে যান উনি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরশি, আর তার সামনেই পূর্ণ। পূর্ণ, তার মানে তুমি এসব মিথ্যা জবের জন্য বলেছিলে? আরশি মাথা দুলিয়ে। পূর্ণ, তুমি আমাকে মিথ্যা বলেছ, এটা ভুল, কিন্তু এটাও ঠিক যে মিথ্যাটা না বললে হয়তো আমি তোমাকে জবটা দিতাম না। তাই তোমার মিথ্যার জন্য কোনো একভাবে আমিও দায়ী। শান্ত কণ্ঠে পূর্ণর কথায় আরশি মাথা তুলে অবাক চোখে তাকায় ওর দিকে। কোথায় ও ভেবেছিল সত্যটা জানার পর পূর্ণ ওর উপর ঘূর্ণিঝড়ের মতো আছড়ে পড়বে, কিন্তু এখানে তো উল্টো পূর্ণ নিজেকে দায়ী করছে। যদিও পূর্ণ এখনো সম্পূর্ণ সত্য জানে না, অর্ধেকটাই জানতে পেরেছে। আরশি, তুমি রেগে নেই আমার উপর? অবাক হয়ে পূর্ণ, রেগে আছি, তবে তোমার উপর না, নিজের উপর। আরশি, কিন্তু মিথ্যা তো আমি বলেছি, তুমি কেন গিল্টি ফিল করছো? পূর্ণ, কারণ আমার জন্যেই তো বাধ্য হয়েছ মিথ্যাটা বলার জন্য। যদি আমি অতটা স্ট্রিক্ট না হতাম তখন, তাহলে মিথ্যা বলার দরকারই হতো না। আরশি, তার মানে তুমি আমাকে জব থেকে বের করবে না? পূর্ণ, একদম না। আরশি, রিয়েলি? খুশি হয়ে পূর্ণ হাসল। আচমকা আরশি পূর্ণকে জড়িয়ে ধরে ওর গালে চুমু দিয়ে দেয়। পূর্ণ জাস্ট শোকড। পা যেন মাটির সাথে চিপকে গেছে ওর। চোখ দুটো বড় বড় হয়ে গেছে নিমিষেই। আরশি, ইউ আর দ্য বেস্ট পূর্ণ। আরশির নিজেরই খেয়াল নেই ও কি করেছে। পূর্ণকে ছেড়ে নিজের ব্যাগ থেকে একটা কিটক্যাট বের করে আরশি, তারপর পূর্ণর হাতে দিয়ে বলে, আরশি, থ্যাংক ইউ ফর ফরগিভ মি। হেসে পূর্ণ এখনো ঠাই দাঁড়িয়ে। ওর মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। হার্টবিট এতটা অস্বাভাবিক হয়ে গেছে যে হয়তো প্রেশার মেশিন দিয়ে চেক করলে মেশিনই ফেটে যাবে। আরশি, আমি ক্যাফেতে যাই। তোমার অনুপস্থিতি সব সামলে নিব আমি, ডোন্ট ওয়ারি। পূর্ণ বাই। পূর্ণ আর এক সেকেন্ড না দাঁড়িয়ে এক প্রকার দৌড়ে ক্লিনিকের ভিতরে চলে গেল। আরশি, ওর আবার কি হল? এভাবে দৌড় দিল কেন? হোঁচকে পূর্ণ ক্লিনিকে ঢুকে সবার আগে ফিল্টার থেকে পানি ভরে এক ঢোকে সবটা শেষ করল। জোরে জোরে দুইবার নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলতে শুরু করে, পূর্ণ, কিছু হয়নি, কিছু হয়নি, ইটস জাস্ট নর্মাল। বাচ্চা মানুষ ও, শি ইজ আ কিড। পূর্ণ, এত ভাবিস না। টেক ইট ইজি। পূর্ণ কথাগুলো বিড়বিড় করে পেছনে ফিরতেই নুহাকে ওর পেছনে দেখে ঘাবড়ে যায়। বুকে হাত রেখে ঘাবড়ে বলে ও, পূর্ণ মা, তুমি ভয় পাইয়ে দিয়েছ আমাকে। এখনই হার্ট অ্যাটাক করতাম। নুহা গভীর দৃষ্টিতে দেখতে পূর্ণকে। পূর্ণ ওর মায়ের দৃষ্টি দেখে কপাল কুঁচকে বলে, পূর্ণ, এভাবে তাকিয়ে আছো কেন? নুহা, মেয়েটা কে বাবা? পূর্ণ, কোনো মেয়ে? হোঁচকে নুহা, যে মেয়ে তোমার গালে স্ট্যাম্প মেরেছে। পূর্ণ, কি বলছো তুমি? স্ট্যাম্প মানে? নুহা পূর্ণ সামনে নিজের ফোন তুলে ধরল। ফোনের স্ক্রিনে নিজের ফেস দেখে চোখ কপালে উঠে যায় ওর। পূর্ণ শীত সাথে সাথে হাত দিয়ে গাল মুছে নিল ও, তুমি যেমনটা ভাবছ তেমনটা না মা। নুহা, তাহলে কেমনটা বাবা? পূর্ণ, উফ, আমি তোমাকে বুঝাতে পারব না। পূর্ণ চোখ বন্ধ করে ওর মাকে পাশ কাটিয়ে দৌড় দেয়। নুহা ওর যাওয়ার পথে তাকিয়ে হেসে দেন। নুহা, তৈরি হয়ে যান ডক্টর, নুহা আপনার প্রমোশন হতে চলেছে।
মা থেকে শাশুড়ি, খুব শীঘ্রই ছেলের বউ পেতে চলেছেন আপনি। হেসে, কিন্তু মেয়েটা কে ভেবে পূর্ণ দৌড়ে ঈশানের কেবিনে ঢুকে যায়, তারপর ওর পাশের টুলে বসে জোরে জোরে নিঃশ্বাস নেয়। বেচারা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। পালক চোখ দুটো কুঁচকে পূর্ণকে দেখছে। ঈশানও বুঝার চেষ্টা করছে পূর্ণর হয়েছেটা কি। ঈশান, কি হয়েছে তোর? পূর্ণ, একটা ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে জান বাঁচিয়ে ছুটে আসলাম। ঢোক গিলে। পালক, তোর পেছনে কুকুর পড়েছে আবার? ঈশান, হসপিটালে কুকুর আসবে কোথা থেকে পালক? পালক, তাও ঠিক। তাহলে নিশ্চয়ই কোনো মেয়েকে হ্যারেস করার দায় পাবলিকের দৌড়ানি খেয়ে এসেছে। মজা করে। পূর্ণ, আমাকে দেখে কি তোর ওরকম ছেলে মনে হয়? রেগে, আমি হ্যারেস করি মেয়েদের? পালক, করিস না, তবে করতে কতক্ষণ? পূর্ণ, তুই কি সত্যি আমার বন্ধু? পালক, এনি ডাউট? পূর্ণ, অনেক বড় ডাউট। ঈশান, উফ, চুপ। ধমক দিয়ে পালক সাইলেন্ট। পালক চুপ করে গেল। পূর্ণ, তুই বল কি হয়েছে? পূর্ণ, তেমন কিছু না, এমনিতেই আম্মুর সাথে মজা করছিলাম, তাই দৌড়ানি দিয়েছে। পালকের চোখ পূর্ণর গালের দিকে। গালটা লাল দেখাচ্ছে ওর। পালক উঠে পূর্ণর সামনে গিয়ে ওর দিকে ঝুঁকে ওর গালে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। পূর্ণ কপাল কুঁচকে পালককে বলে, পূর্ণ, ওয়াট? পালক, তোর গালে কি হয়েছে? লাল দেখাচ্ছে কেন? কনফিউজড হয়ে পূর্ণ সাথে সাথে দাঁড়িয়ে সরে যায়, তারপর বলে, পূর্ণ, বুঝতে পারছি না আজকে সবার ফোকাস আমার গালের দিকেই কেন যাচ্ছে। পালক আর ঈশান কিছুটা অবাক হয় পূর্ণর রিয়েকশনে। ঈশান, আসলেই তো লাল দেখাচ্ছে। পালক, সত্যি করে বলতো পূর্ণবাবু কেউ কিস টিস করেছে নাকি? দুষ্টু হেসে ভ্রু নাড়িয়ে পূর্ণ একটা ঢোক গিলল, তারপর তোতলিয়ে বলতে শুরু করল, পূর্ণ, কি সব ফালতু কথা বলছিস? এমন কিছু না। আম্মু জোরে গাল টেনেছিল, তাই হয়তো লাল হয়ে আছে। পালক, সত্যি বলছিস? কপাল কুঁচকে পূর্ণ, অবভিয়াসলি। মিথ্যা কেন বলবো? শুধু শুধু ভুল আরোপ দিবি না আমার উপর। পালক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত হাইপার হচ্ছিস কেন? জাস্ট মজা করছিলাম। পালক গিয়ে ওর জায়গায় বসে পড়ল। পূর্ণ যেন হাফ ছেড়ে বাঁচল। রোদ, গুড মর্নিং। রুমে ঢুকে হাতে ফুলের তোড়া নিয়ে রুমে ঢুকল রোদ। রোদকে দেখেই ওকে ঝাপটে ধরল পূর্ণ। পূর্ণ ব্রো রোদকে জড়িয়ে ধরে, দেখ সবাই মিলে কিভাবে আমাকে হ্যারেস করছে। রোদ হ্যারেস করছে? তাও তোকে? ঈশান, আমি কখন হ্যারেস করলাম তোকে? পূর্ণ, তুই না, লিলিপুট হ্যারেস করছে। পালক, একদম আমাকে ওই নামে ডাকবি না, লম্বা পায়ের জিরাফ। পূর্ণ, আফটার অল আমি লম্বা, তোর মতো লিলিপুট তো আর না। পালক, আজকে তোকে। পালক উঠে গিয়ে পূর্ণর চুল ধরার জন্য এগোতেই পূর্ণ রোদের পেছনে চলে যায়। রোদ ওদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। পুরো কেবিন দৌড়ে উলটপালট করে দিচ্ছে ওরা। ঈশান বসে বসে মাথায় হাত দিয়ে ওদের কাণ্ড দেখছে, আর রোদ ওদের থামানোর বৃথা চেষ্টা। ঈশান ওয়াশরুম গিয়েছে রেডি হতে, আর ঈশানের জিনিসপত্র গুছাচ্ছে পালক আর পূর্ণ। রোদ বসে ওদের উপর নজর রাখছে। জিনিসপত্র গুছানোর ফাঁকে ফাঁকে একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে ওরা। রোদের জন্য যেন ঝগড়াটা আটকে গেছে, যদি রোদ না থাকত এতক্ষণে বিশ্বযুদ্ধ ৩ শুরু হয়ে যেত। ব্যাগে সব গুছিয়ে নিয়ে বেডে বসে পড়ে পালক আর পূর্ণ বসে কিছুটা দূরে টুলে। রোদ হয়েছে তো আর কতক্ষণ এভাবে থাকবে তোমরা?
পালক যতক্ষণ না এই জিরাফ আমাকে সরি বলে। পূর্ণর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। পূর্ণ সরি পূর্ণ না লিলিপুট বলবে। পালক তুই আবার ওই শব্দ উচ্চারণ করছিস? পূর্ণ তুইও তো করেছিস। রোদ উফ শাট আপ বোথ অফ ইউ, ধমক দিয়ে। রোদের ধমকে দুজনই চুপ হয়ে গেল। রোদ একটা গভীর নিঃশ্বাস ছেড়ে পূর্ণর দিকে তাকিয়ে বলে, রোদ পূর্ণ, তুই আগে সরি বল, তারপর পালক বলবে। পূর্ণ আমি কেন? চেঁচিয়ে। রোদ কারণ তুই ছেলে আর পালক মেয়ে। সো সে সরি টু হার। পূর্ণ যদি এটাই কারণ হয়ে থাকে তাহলে পালকের উচিত আগে সরি বলা। পালক কেন? পূর্ণ লেডিস ফার্স্ট। কথাটা অবশ্যই শুনেছিস। সব বিষয়ে যেহেতু লেডিসরাই ফার্স্ট হয় তাহলে সরি বলার সময় তারা পিছিয়ে থাকবে কেন? পূর্ণর তর্কে রোদ আর পালক দুজনের কথা বন্ধ হয়ে যায়। আসলেই সঠিক টাইমে সঠিক কথা বলে দুজনকেই চুপ করিয়ে দিয়েছে পূর্ণ। পূর্ণের ঠোঁটে গর্বের হাসি। অনেক ভালো করে জব্দ করতে পেরেছে ও রোদ পালককে। পালক কিছুক্ষণ ভেবে পূর্ণর দিকে তাকায়। পূর্ণ চোখ দুটো ছোট ছোট করে ওর দিকেই তাকিয়ে। পালক ওকে ফাইন সরি ধীরে বলল। পূর্ণ সরি টু। বিজয়ের হাসি দিয়ে। রোদ এদের প্যাচআপ করানো বিশ্বযুদ্ধ থামানোর থেকে কম না। মনে মনে ঈশান রেডি হয়ে বেরিয়ে আসে। পূর্ণ আর রোদ ওকে ধরে বেডে বসিয়ে দেয়। রোদের কপালের কিনারে এখনো ছোট একটা ব্যান্ডেড লাগানো, কিন্তু রোদের কপালের সামনের চুলগুলো চোখের ভ্রু অবধি বড়, তাই ব্যান্ডেডটা ঢেকে আছে। ঈশানকে বসিয়ে দেওয়ার সময় ঝুঁকতেই রোদের কপালের ব্যান্ডেডটা চোখে পড়ে যায় পালকের। পালক, রোদ তোমার মাথায় ব্যান্ডেড কিসের? রোদের সামনে এসে চুলগুলো হাত দিয়ে উঠিয়ে দেখল। পালকের কথায় পূর্ণ আর ঈশানও বিস্মিত দৃষ্টিতে তাকায় ওর দিকে। রোদ তেমন কিছু না, পালক সামান্য কেটে গেছে। পূর্ণ, গতকাল তো ভালোই ছিলি, রাতের মধ্যে কিভাবে মাথা ফাটিয়ে ফেললি? ঈশান, হ্যাঁ রোদ, কিভাবে হলো এটা? রোদ, গতরাতে একটা মাইনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। পালক, অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তুমি আমাদের বলোনি? রেগে। রোদ, বলার মতো কিছুই নেই পালক। আমি একদম ঠিক আছি, দেখতেই পাচ্ছ। ঈশান, ভালো হয়েছে, বেশি আঘাত লাগেনি। আরও সাবধানে ড্রাইভ করা উচিত তোর। রোদ, এখন থেকে খেয়াল রাখব। পূর্ণ। ঈশান সিঁড়ি থেকে পড়ে পা ভাঙল। রোদ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথা ভাঙল। ফাটালোট। এখন কি আমার নাম্বার? ভয় ভয়, গড সেভ মি। কে জানে আমি আবার নিজেকেই না ভেঙে ফেলি। পূর্ণর কথাটা শেষ হওয়ার সাথে সাথে ওর মুখে বালিশ ছুঁড়ে মারে পালক। পূর্ণ বালিশটা ক্যাচ করে ভরকে গিয়ে বলে, পূর্ণ তুই মারছিস কেন আমায়? পালক, এমন সিচুয়েশনেও জোক মারার জন্য? পূর্ণ, আমি নিজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছি। এই পালকের হাতেই একদিন আমি নিহত, আহত, বিক্ষিপ্ত হব। নাক ফুলিয়ে। রোদ, এরা দুজন শুধরাবে না। চল ঈশান, আমি তোকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। তুইও উঠে হেল্প কর পূর্ণকে। রোদের কথায় পূর্ণ পালককে জিভ বের করে ভেঙচি কেটে ঈশানকে ধরে। পূর্ণর কাজে পালক ভরকে গেল, কিন্তু কিছুই করতে পারল না। কিছুক্ষণ পর পূর্ণ ড্রাইভ করছে, পালক ওর পাশে বসেছে আর ঈশান পেছনে। রোদ ওদের বাসায় যেতে বলে নিজের কাজে চলে গেছে। রোদ যাওয়ার পর থেকেই পালক মন খারাপ করে বসে আছে। আজকে রোদকে অনেক অদ্ভুত লেগেছে পালকের কাছে। কেন যেন ওর মনে হচ্ছে রোদ ইচ্ছে করে ওদের সাথে আসেনি।
রোদের মুখটাও আজকে মলিন ছিল। তেমন কথাও বলেনি, পূর্ণর সাথে ঝগড়াও করেনি। অন্য সব দিন হলে রোদ পালকের সাথে মিলে পূর্ণকে জ্বালাতো, কিন্তু আজকে রোদ উল্টো ওদের প্যাচআপ করিয়ে দিয়েছে। বিষয়টা গভীরভাবে ভাবাচ্ছে পালককে। ঈশান সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। পূর্ণ ড্রাইভ করার ফাঁকে ফাঁকে পালককে দেখছে। পালকের মন খারাপ করার কারণটা ওর অজানা না। পূর্ণ হেসে গলা পরিষ্কার করে পালকের উদ্দেশ্যে গান গাইতে শুরু করে। পূর্ণ মেরা দিলো ভি কিটনা পাগল হ্যায়, ये पैर तो तुमसे काटता है, पार सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। পূর্ণ গাইছে আর পালকের দিকে তাকাচ্ছে। পালক বাইরে থেকে চোখ সরিয়ে পূর্ণর দিকে তাকায়। ওর ঠোঁটে দুষ্টু হাসি। পালক ভালোই বুঝতে পারছে যে পূর্ণ ওর লেগ পুলিং করছে। পালক পূর্ণ রেগে চোখ দুটো ছোট ছোট করে। পালকের এক্সপ্রেশন দেখে পূর্ণ আরো জোরে জোরে গাইতে শুরু করে, ও মেরে সাজান, ও ও মেরে সাজান। ঈশান এতক্ষণ চোখ বন্ধ করে গানটা উপভোগ করছিল, কিন্তু হঠাৎ এভাবে চেঁচিয়ে গাওয়ার ফলে কানের পর্দা কেঁপে উঠে ওর। ঈশান গাইলে সুন্দর করে গায়ে, এভাবে ছাগলের মতো ভ্যা ভ্যা করার কোনো মানে আছে? পালক ও তো ছাগলই। একদম কোনো গান গাইবি না তুই, বলে দিলাম। পূর্ণ গাইব, 100 বার গাইব, 1000 বার গাইব, তোর কি? আমার মুখ আমার ইচ্ছা। পালক তাহলে আমিও তোকে মারব, তুই কিছু বলতে পারবি না, কারণ আমার হাত আমার ইচ্ছা। পালকের কথায় পূর্ণ চুপ হয়ে গেল। এই মুহূর্তে চুপ হয়ে যাওয়াটাই ভালো মনে করছে ও। পালক পূর্ণর মুখের এক্সপ্রেশন দেখে হেসে দেয়। পালক গুড বয়। পূর্ণ হু। ঈশান হাসছে। পালক পূর্ণর থেকে চোখ সরিয়ে পেছনে ফিরে ঈশানের দিকে তাকায়, তারপর বলে, পালক আচ্ছা ঈশান ভাইয়া, একটা প্রশ্ন করি? ঈশান হুম করো। পালক তুমি 6 বছর সিডনি ছিলে, ওখানে লেখাপড়া করছো, ইন্টার্নশিপ কমপ্লিট করেছো, কিন্তু আমার অনেক জানতে ইচ্ছে করছে তোমার কি এই অবধি কোনো গার্লফ্রেন্ড হয়নি? পূর্ণ ওয়াটা কোয়েশ্চন পালক। খুশি হয়ে, আমিও জানতে চাই আমাদের ঈশান কি এখনো সিঙ্গেল নাকি কোনো ভিনদেশী তার মনে বাসা করে নিয়েছে। ঈশান ওদের দুজনের এমন প্রশ্নে হোঁচকিয়ে যায়। কেমন অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে ও। পূর্ণ আর পালক অধীর আগ্রহে নিজেদের উত্তরের অপেক্ষা করছে, কিন্তু ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না। ওর মনে কেউ নেই সেটাও বলতে পারবে না, আর কেউ আছে সেটাও না, কারণ ঈশানের মন জুড়ে তো শুধু পালক। কিন্তু এই মুহূর্তে এটা ও বলতে পারবে না, আর না অস্বীকার করতে পারবে। ঈশানকে চুপ থাকতে দেখে পালক আবার বলে ওঠে। পালক ঈশান ভাইয়া এত লজ্জা না পেয়ে বলে ফেল। ঈশান কি বলবো? এই 6 বছর আমি শুধু নিজের স্টাডি আর ক্যারিয়ারে ফোকাস করেছি, অন্য কিছুতে না। পালক তার মানে তুমি এখনো সিঙ্গেল? হাউ বোরিং। পূর্ণ আমি জানতাম তুই বদলাবি না। বই আর এপ্রন থেকে বের হয়ে নিজের চারপাশে ভালো করে দেখ, কত সুন্দর সুন্দর মেয়ে তোর জন্য অপেক্ষায় আছে। জাস্ট একটা ইশারা আর তারা ঝাপটে পড়বে। আর তাছাড়া বুড়ো হয়ে যাচ্ছি, সেই বয়সে মানুষের বউ থাকে, কিন্তু তোর তো এখনো গার্লফ্রেন্ডই হলো না। ঈশান রিয়েলি? আমি বুড়ো হলে তুই কি এখনো নিউবর্ন বেবি? ভুলিস না তুই আর আমি সেই মেয়েজের। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যার নিজের ম্যারিটার স্ট্যাটাস সিঙ্গেল সে আমাকে গার্লফ্রেন্ড বানানোর পরামর্শ দিচ্ছে। হাউ ফানি। হেসে ঈশান কথা শুনে পূর্ণ ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করে বলে, পূর্ণ তোর বোনের জন্যেই আমার সিঙ্গেল অবস্থা। বিড়বিড়। পালক বিড়বিড় করে কি বললি?
পূর্ণ আপ কই কিছু না। কথা ঘুরিয়ে পূর্ণ ড্রাইভিংয়ে মনোযোগ দিল। হঠাৎ করেই ওর মাথায় আরশির চিন্তা ঢুকে গেল। আরশি কি এখনো ওকে মনে রেখেছে নাকি ভুলে গেছে ভাবছে পূর্ণ। যদি আরশি ওর কথা মনেই রাখত তাহলে ঈশানের সাথে আসলো না কেন? নিজের কেবিনে বসে আছে রোদ। আধা ঘন্টা পর স্কুল কমিটির সাথে ওর মিটিং, তাই সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। টেবিলের এক সাইডে স্কুলের ফাইল, আরেক পাশে অফিসের। দুইটা কাজ আর দায়িত্ব ওর উপর। একদিকে নানুর দেওয়া দায়িত্ব, অন্যদিকে বাবার দেওয়া দায়িত্ব। কিন্তু রোদ নিজের সর্বোচ্চ চেষ্টা করছে দুটো দায়িত্বই সঠিক আর ভালো করে পালন করার। রোদ কিছু ফাইল চেক করছিল, তখনই কেবিন নক করে একজন প্রবেশ করল। স্যার, এখানে জবের জন্য অ্যাপ্লাই করা কিছু ক্যান্ডিডেটের সিভি। রোদ: ও থ্যাংক ইউ, আমি এখান থেকে চেক করে আমার জন্য পিএ সিলেক্ট করে নিব। জি স্যার। লোকটি চলে যেতেই রোদ সিভিগুলো চেক করতে শুরু করে। এত কাজ একা সামলাতে পারবে না রোদ, তাই কাজের চাপ কমানোর জন্য পিএ রাখার সিদ্ধান্ত নিয়েছে ও। সিভিগুলো চেক করতে করতে একটা সিভিতে চোখ আটকে যায় রোদের। নামটা দেখে কিছুটা অবাক হয় ও। রোদ: পাতা সিদ্দিকী। রোদ অন্য সিভিগুলো রেখে পাতা নামের মেয়েটার সিভিটা ভালো করে চেক করতে শুরু করে। অনেক ভালো কোয়ালিফিকেশন মেয়েটার। মেয়েটার ছবি দেখে রোদের মনে হচ্ছে এটা সে মেয়েটি যে ওর হেল্প করেছিল। কিন্তু রোদ সঠিক বুঝতে পারছে না, কারণ সেদিন অতটা খেয়াল করে ও দেখেনি মেয়েটাকে। তাছাড়া ও শুধু রুমালটা দেখে আন্দাজ করেছে যে হয়তো মেয়েটির নাম পাতা। রোদ নিজেও সিউর হতে পারছে না আসলেই কি এটাই সে মেয়ে নাকি। হাজারো কনফিউশন নিয়ে অবশেষে এ মেয়েটাকেই পিএ হিসেবে সিলেক্ট করে রোদ। ফাইল রেখে ল্যাপটপ অন করে মেয়েটার ইমেইল আইডিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেন্ড করে দেয় ও। লেটারটা সেন্ড করে হচকিয়ে যায় রোদ। ও নিজেই নিজের কাজে অবাক। রোদ বুঝতে পারছে না সব সিভি চেক না করে একটা নাম দেখেই কিভাবে ও মেয়েটাকে সিলেক্ট করতে পারে। রোদ: কি হয়ে গেছে আমার? কাজের চাপে পাগল টাগল হয়ে যাচ্ছি না তো? অবাক স্বরে: জাস্ট নামটাই তো সেম ছিল। তাছাড়া এটা যদি সেই মেয়েই হয়ে থাকে তবুও আমি কেন এতটা কনফিউজড হচ্ছি? হলে হবে, সো হোয়াট। রোদ ল্যাপটপ বন্ধ করে টেবিলে রাখা গ্লাস থেকে পানি খেয়ে নেয়। বড্ড অগোছালো লাগছে নিজেকে। গতকাল থেকে কি করছে কি ভাবছে, নিজের কাজেই বিস্মিত হচ্ছে ও। রাতের খাবার শেষ করে সবাই নিজেদের রুমে চলে যায়। নৌশিন আজকে সব ঈশানের পছন্দ অনুযায়ী রান্না করেছিলেন আর নিজে বসে ওকে খাইয়েও দিয়েছেন। ঈশান আর আরশি উপরে চলে যেতেই নিজের রুমে চলে আসে পালক। একটা ম্যাগাজিন নিয়ে সোফায় বসে পড়ে ও। ম্যাগাজিনটা পড়তে পড়তে হঠাৎ একটা জিনিসে চোখ আটকে যায় পালকের। লাভ টেস্ট। পালক আগ্রহ নিয়ে আর্টিকেলটা পড়তে শুরু করে। আর্টিকেলটায় ভালোবাসা আর ভালোলাগা নিয়ে তৈরি কনফিউশন সম্পর্কে লেখা। কিছু প্রশ্নও দেওয়া আছে ওখানে, যেটার উত্তরের সাহায্যে সবাই বুঝতে পারবে যে তারা কি সত্যিই কারো প্রেমে পড়েছে নাকি এটা শুধু একটা ভালো লাগা। পালক দ্রুত উঠে হাতে খাতা আর কলম নিয়ে বসে আর্টিকেলের প্রশ্নগুলো গভীরভাবে পড়ে উত্তর লিখতে শুরু করে ও। প্রথম প্রশ্ন: এর থেকে বড় সে আপনার সামনে আসলে আপনার হৃদস্পন্দন কি অস্বাভাবিক হয়? পালক অনেক সময় নিয়ে ভাবে, কিন্তু এমন কোনো অনুভূতি মনে করতে পারে না ও। পালক না খাতায় লিখল। পরের প্রশ্ন: এর থেকে বড় কখনো কি তাকে হারিয়ে ফেলার ভয় মাথায় এসেছে? পালক আজব। রোদ কি বাচ্চা ছেলে যে হারিয়ে যাবে? হোঁচকিয়ে না, আবারও লিখল।
তৃতীয় প্রশ্ন, এর থেকে বড় তার চোখে চোখ পড়লে কি বিব্রত বোধ করেন? পালক: অদ্ভুত প্রশ্ন, চোখে চোখ পড়লে বিব্রত বোধ করব কেন? আবারও না। পরের প্রশ্ন, এর থেকে বড় কখনো কি তাকে দেখে লজ্জা পেয়েছেন? পালক এবারের প্রশ্নে মহাবিরক্ত হয়, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে লিখেও। পালক: আমি কেন লজ্জা পেতে যাব আজব? না না না। এভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর লিখল পালক, কিন্তু কোনোটার উত্তরই হ্যাঁ হল না। সব উত্তর লেখা শেষ করে আর্টিকেলের শেষের লাইনগুলো পড়তে শুরু করে পালক। পালক: যদি আপনার উত্তরে 70% উত্তর হ্যাঁ হয় তাহলে অভিনন্দন, আপনি সত্যিই ভালোবেসে ফেলেছেন। কিন্তু যদি 70% উত্তর না হয় তাহলে দুঃখিত, আপনি তাকে ভালোবাসেন না, হয়তো এটা ভালোলাগা কিন্তু ভালোবাসা না। পালক আর্টিকেলটা পড়ে রেগে যায়। ওর তো 100% উত্তর না হয়েছে, এজন্য আরো বেশি বিরক্ত হচ্ছে ও। পালক: ফেক ফেক ফেক, সবগুলো ভুয়া। এমন হয় নাকি? এসব অদ্ভুত প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে ভালোবাসা ডিফাইন করতে পারে? যত সব ফালতু কথাবার্তা। বিরক্ত হয়ে পালক আর্টিকেলটা রেখে দিল। নিজের উপরেই এখন রাগ লাগছে ওর। কেন যে এসব ফালতু আর্টিকেল ট্রাই করতে গেল? লাইট বন্ধ করে শুয়ে পড়ল পালক। কিন্তু ঘুম আসছে না, আর্টিকেলের কথাগুলো মাথায় ভিনভিন করছে। পালক: উফ, ঘুমা পালক। এসব ভাবিস না, স্লিপ। চোখে খিচে বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। সকালে ঈশানের জন্য খাবার নিয়ে উপরে যাচ্ছে পালক। উপরে যেতে নিলেই ও দেখে আরশি নিচেই আসছে। আরশি: গুড মর্নিং পালক আপি। পালক: গুড মর্নিং। ক্যাফেতে যাচ্ছ? আরশি: হুম। পালক: আমি তোমাদের জন্য খাবার এনেছিলাম। আরশি: তুমি গিয়ে ঈশান ভাইয়াকে খাইয়ে দাও, আমি ক্যাফেতে গিয়ে খাবো। আরশি কথাটা বলেই চলে যায়। পালক হঠাৎ করেই আরশিকে পেছনে থেকে ডাক দেয়। আরশি পেছনে ফিরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় পালকের দিকে। পালক অল দ্য বেস্ট হেসে। আরশির বুঝতে বাকি রইল না যে পালক পূর্ণর বিষয়ে অল দ্য বেস্ট বলছে। আরশি থ্যাংক ইউ হেসে আরশি চলে যায়। পালকও খাবার ট্রে নিয়ে উপরে চলে যায়। ঈশানের রুমে এসে ওকে কোথাও দেখতে পায় না পালক। বাথরুম থেকে পানির শব্দ আসছে। হয়তো ঈশান গোসল করছে। পালক খাবারগুলোটি টেবিলে রেখে বেডে বসে পড়ে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে নিজের ফোনে গেম খেলতে শুরু করে ও। হঠাৎ দরজা খোলার শব্দে পালক সামনে তাকায়। সামনে তাকাতেই ওর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। ঈশান খালি গায়ে বের হয়েছে, শুধু কোমরে ছোট একটা টাওয়াল পেঁচানো। ঈশানকে এভাবে দেখে পালক পুরোই স্তব্ধ। হঠাৎ করেই ঘাবড়ে দাঁড়িয়ে যায় ও। ঈশান সামনে তাকিয়ে পালককে দেখেই চমকে যায়। একবার নিজের দিকে তাকিয়ে আরেকবার পালকের দিকে তাকায় ও। পালক হা হয়ে এখনো তাকিয়ে ওর দিকে। ঈশানের চুল থেকে পানি টপটপিয়ে পড়ছে মুখে আর মুখ থেকে শরীরে। পালককে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলে ঈশান। ঈশান এক ঝটকায় পেছনে ফিরে বাথরুমে দৌড় দিতে নিলেই দরজায় বাড়ি খায়। কিন্তু সেদিকে খেয়াল না করেই ও দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। পালক এখনো ঠাই দাঁড়িয়ে। মুভি বা ড্রামার নায়কদের ছাড়া আজ অবধি ও কখনো কোনো ছেলেকে এভাবে দেখেনি। এমনকি ঈশান রোদ পূর্ণর সাথে বড় হওয়া সত্ত্বেও ওরা কখনো পালকের সামনে হাফ প্যান্ট পরেও আসেনি। কিন্তু আজ ঈশান ওর সামনে হাফ নেকেড অবস্থায়। পালক বাথরুমের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক দৌড়ে ঈশানের বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসে।
ঈশান বাথরুমে পায়চারি করছে। বাড়ি খাওয়ার ফলস্বরূপ মাথাটা এখন জ্বলছে। ঈশান ডান হাত দিয়ে মাথাটা ঘষছে। ওর কান্না পাচ্ছে। এমন একটা অকওয়ার্ড পরিস্থিতির শিকার হতে হবে, তাও পালকের সামনে, তা কখনো ভাবেও নিও। ধীর পায়ে দরজা খুলে মাথাটা বের করে উকি দেয় ঈশান। পালক নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে আসে ও। এইদিকে দৌড়ে নিজের রুমে চলে আসে পালক। বাথরুমে গিয়ে ইচ্ছে মতো চোখে পানি দেয় ও। চোখে পানি দিয়ে আয়নায় তাকাতেই ঈশানের সে রূপটা ভেসে উঠে আয়নায়। সাথে সাথে দুই হাত দিয়ে চোখ বন্ধ করে রুমে দৌড়ে চলে আসে। পালক, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি বিড়বিড় করে। আর দেখলেই বাকি ঈশান থরি না অন্য কেউ। নিজেকে আশ্বস্ত করে, মুভিতে তো এমন কত সিন দেখেছি, ইটস নর্মাল। বেডে বসে, কিন্তু এটা মুভি না, কাঁদো কাঁদো গলায়, ইটস রিয়েল। আমি এখন ঈশান ভাইয়ার সামনে কিভাবে যাব? ওকে দেখলেই নোনো মনে করিস না পালক। বালিশে মুখ গুজে গাড়ি পার্ক করে নিজের কেবিনের দিকে যাচ্ছে রোদ। হঠাৎ পেছনে থেকে রুহির ডাক শুনে থেমে যায় ও। পেছনে ফিরতেই দেখে কলেজ ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে ওর দিকেই দৌড়ে আসছে রুহি। রোদ, রুহি। রুহি, রোদ, কেমন আছো তুমি? রোদ, ভালো আছি। তুমি কেমন আছো? রুহি, তোমাকে দেখার পর আরো ভালো হয়ে গেছি। আচ্ছা রোদ, তুমি কি সেদিনের জন্য এখনো রেগে আছো আমার উপর? রোদ, না তো। রুহি, সত্যি রেগে নেই? খুশি হয়ে। রোদ, হুম। কিন্তু পরের বার থেকে এমন করবে না, ঠিক আছে? রুহি, হুম। মাথা নাড়িয়ে। রোদ, তাহলে তুমি ক্লাসে যাও, লেট হয়ে যাচ্ছে। রুহি, ওকে। রুহি খুশি মনে নিজের ক্লাসের জন্য চলে গেল আর রোদ ওর কেবিনে। কেবিনে গিয়ে নিজের ডেস্কে বসে পড়ে রোদ। ফোনটা বের করে পালকের নাম্বারে কল দিতে গিয়েই হাত থেমে যায় ওর। কিছু একটা বাধা দিচ্ছে ওকে পালককে কল করতে। রোদের প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে অফিসে এসেই পালককে কল করা, কিন্তু এখন দেখা যাচ্ছে নিজের অভ্যাসটা বদলাতে হবে ওর। ফোনটা রেখে দিয়ে নিজের কাজে তাচ্ছিল্য হাসল রোদ, তারপর কাজে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর কেবিনের দরজায় টোকা পড়ায় রোদ মাথা তুলে তাকায় সেদিকে। সামনে পাতা দাঁড়িয়ে। রোদ ওকে দেখেই হেসে দেয়। ওর আন্দাজ ভুল ছিল না, এটাই সে মেয়েটা। রোদকে দেখে অবাক পাতা। ও রোদকে এখানে একদম আশা করেনি। পাতাকে এভাবে অবাকভাবে তাকিয়ে থাকতে দেখে রোদ বলে ওঠে, রোদ, প্লিজ কাম ইন মিস পাতা। পাতা নিজের বিস্ময় কাটিয়ে ভিতরে প্রবেশ করে। পাতা, আপনি এখানে কিভাবে? রোদ, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। সমস্যা নেই, আমি নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আমি রোদ আহমেদ, যার পিএ হিসেবে আপনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। পাতা, তার মানে আপনি আমার বস? অবাক হয়ে রোদ, হুম, এমনটাই তো মনে হচ্ছে আমার। মজা করে। পাতা কি বলবে বুঝতে পারছে না। ও কখনো ভাবেও নিজে রোদের সাথে ওর আবার দেখাও হবে। কিন্তু আজ রোদ শুধু ওর সামনে দাঁড়িয়ে নেই, উল্টো ওর বস, যার সাথে ওর কাজ করতে হবে। পরিচয়, পাতা সিদ্দিকী। খুব ছোটবেলায় ওর মা মারা যান আর 2 বছর আগে বাবাকেও হারায় ও। এখন নিজের মামা মামির সাথে থাকে। পাতার জীবনের একটা অব্যক্ত ট্র্যাজেডি আছে, সেটা না হয় পরে জানা যাবে। পাতাকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ মৃদু হেসে ওকে বলে, রোদ, মিস পাতা, প্লিজ সিট। পাতা, হুম। হালকা হেসে চেয়ারে বসল।
রোদ আচ্ছা একটা প্রশ্ন করতে পারি? পাতা হুম। রোদ আপনার নাম পাতা কেন? এটা ভাববেন না যে নামটা আমার অপছন্দ, বরং নামটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু আমি এজন্য জিজ্ঞেস করছি কারণ নামটা একদম ইউনিক, আর তাছাড়া পাতা বলতে আজ অবধি আমি শুধু গাছের পাতাকেই জেনেছি, তাই একটু জানতে ইচ্ছে করছে। পাতা আপনার নাম রোদ কেন? পাল্টা প্রশ্ন। রোদ এক্সকিউজ মি, হচ্ছ কে? পাতা রোদ বলতে এত বছর আমি শুধু সূর্যের কিরণকেই বুঝেছি, তাই জিজ্ঞেস করলাম আর কি। পাতার পাল্টা প্রশ্ন শুনে হেসে দেয় রোদ। ওকেই প্রশ্নে আটকে দিয়েছে পাতা। রোদ হয়তো আমার মা বাবার এই নামটা পছন্দ হয়েছিল আমার জন্য, তাই। পাতা সেম আনসার। হয়তো আমার আব্বু আম্মুরও এই নামটা পছন্দ হয়েছিল আমার জন্য, তাই রেখেছেন। মুচকি হেসে রোদ বুঝতে পেরেছি, আপনি হয়তো নিজের কলেজ লাইফে ডিবেট চ্যাম্পিয়ন ছিলেন, এজন্যই এত সুন্দর করে তর্কে হারিয়ে দেন সামনের মানুষকে। হেসে পাতা হয়তো মৃদু হেসে হাতে ইনভিটেশন কার্ড নিয়ে বসে আছে পূর্ণ। ওর সামনেই টিয়া আর ইহান বসে। ওদের দিকে কপাল কুঁচকে তাকায় পূর্ণ, তারপর বলতে শুরু করে, পূর্ণ তোরা বিয়ে করছিস? টিয়া হ্যাঁ। কেন, তুই খুশি হোসনি? পূর্ণ আসলে আমাদের ফ্রেড সার্কেলে এটা প্রথম বিয়ে, তাই একটু কনফিউজড আছি। খুশি হব নাকি দুঃখী? ইহান অবশ্যই খুশি হবি। তুই কি চাস তোর মতো কুমারা থাকি আমি সারা জীবন? কপাল কুঁচকে পূর্ণ বেশি বলবি না, আমার এত বিয়ের স্বাদ জাগেনি, তোদের জেগেছে, তোরা কর। ইহান সেটা তো করছি। হেসে ক্লাস শেষ রুহির, তাই ব্যাগ গুছিয়ে নিয়ে ক্লাস থেকে বের হয় ও। ব্যাগের দুই বেল দুই হাত দিয়ে ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে রুহি। হঠাৎ গ্রাউন্ডে পাথরের সাথে পা পেজে পড়ে যেতে নিলেই কেউ হাত ধরে ফেলে রুহির। রুহি ভয় পেয়ে চেঁচাতে গিয়ে সামনের মানুষটি ধরে ফেলায় চেঁচাল না। মাথা তুলে লোকটির মুখের দিকে তাকায় রুহি। মানুষটি ওর পরিচিত, অনেকবার দেখা হয়েছে তার রুহির সাথে। রোদের মামাতো ভাই সোহম হয়। রুহি সোহম ভাইয়া। অবাক হয়ে সোহম সাবধানে হাঁটো রুহি, এখনই তো পড়ে যেতে আমি না ধরলে। রুহি সরি। সোহম ক্লাস শেষ তোমার তাই না? রুহি হুম। সোহম পড়া কেমন চলছে? আর কিছুদিন পরেই তো বোর্ড এক্সাম তাই না? রুহি হ্যাঁ। সোহম এটা ওটা জিজ্ঞেস করছে রুহিকে, আর রুহি হু হা শুধু উত্তর দিচ্ছে। ওর সোহমকে একটুও পছন্দ না, কারণ ও নিজেও জানে। বিরক্ত হচ্ছে রুহি, কিন্তু ভদ্রতার খাতিরে চুপচাপ হাসি মুখে কথা বলছে ও সোহমের সাথে। হঠাৎ হাতে টান অনুভব করাই পাশে ফিরে তাকায় রুহি। রোদ রুহির হাত ধরে নিজের পেছনে দাঁড় করিয়ে ও নিজে সোহমের সামনে দাঁড়ায়। রোদ সোহম ভাই হঠাৎ এখানে যে? সোহম কেন আসতে পারি না? রোদ অবশ্যই পারো, তবে হঠাৎ আসায় কিছুটা অবাক হয়েছি। সোহম স্কুলের সামনে দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো একবার ঘুরে দেখে যাই, তাই আসলাম। রোদ ও ঘুরে দেখা শেষ? সোহম হ্যাঁ। মৃদু হেসে রুহি রোদের পেছনে দাঁড়িয়ে দুই ভাইয়ের কথা শুনছে। রোদ এখনো রুহির হাত ধরে। রুহি রোদের হাতের দিকে তাকিয়ে হালকা হাসছে। রোদ সোহমের সাথে কথা শেষ করে রুহির দিকে ফিরে তাকায়। রোদ ক্লাস শেষ রুহি? রুহি হুম। মাথা দুলিয়ে রোদ আমি পূর্ণর সাথে দেখা করতে যাব, তাই তুমি আসো, আমার সাথে ড্রপ করে দিব। রুহি ওকে। খুশি হয়ে রোদ সোহম ভাই তুমি স্কুল ঘুরে দেখো, আমরা আসি। চলো রুহি।
রোদ রুহির হাত ধরে চলে যায়। সোহম ওদের যাওয়ার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে চলে যায়। গাড়ির সামনে আসতেই হঠাৎ পেছনে থেকে কেউ রোদের নাম ধরে ডাকে। রোদ আর রুহি পেছনে ফিরতেই দেখে পাতা আসছে। পাতা, রোদ, এই ফাইলটা আপনি ভুলে রেখে যাচ্ছিলেন। রোদ, থ্যাংক ইউ পাতা। পাতা, থ্যাংক ইউ কেন? এটা তো আমার কাজ। রুহি কপাল কুঁচকে পাতার দিকে তাকিয়ে। ও বুঝতে পারছে না পাতা কে আর এখানে কেন। রোদ, কালকে দেখা হবে। পাতাকে বিদায় দিয়ে পাতা হুমট। রোদ, রুহি তুমি দাঁড়িয়ে কেন? রুহি, বসছি তো। রুহি বসে পড়তেই রোদও গাড়িতে বসে স্কুল থেকে বেরিয়ে যায়। রোদ ড্রাইভ করছে আর রুহি আর চোখে বারবার রোদের দিকে তাকাচ্ছে। কিছু বলার জন্য উসখুস করছে রুহি, কিন্তু বলতে পারছে না। রুহি, রোদ। রোদ সামনের দিকে তাকিয়েই রুহিকে বলে। রোদ, হুম বলো। রুহি, ওই পাতাটা কে? রুহির প্রশ্নে রোদ রুহির দিকে তাকিয়ে আবার সামনে তাকায়, তারপর বলে। রোদ, পাতা বয়সে তোমার বড় হয় রুহি, তাই এভাবে ওর নাম ধরে ডাকা ঠিক না। রুহি, সরি। মাথা নিচু করে। রোদ, ও আমার পিয়ে। রুহি, পিয়ে? বিস্ময় নিয়ে, তার মানে ও 24 ঘন্টা তোমার সাথে থাকবে? রোদ, 24 ঘন্টা থাকবে কেন? হেসে, যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ থাকবে। রুহি, ও। রুহি কিছু একটা গভীরভাবে ভেবে হুট করে রোদকে বলে। রুহি, আমার এক্সাম শেষ হলে আমি তোমার পিয়ে হব। রোদ, তুমি আমার পিয়ে হবে? হেসে, কেন ইউনিভার্সিটিতে উঠার ইচ্ছে নেই? রুহি, আছে তো। মুখ গোমরা করে। রোদ, আগে নিজের পড়া কমপ্লিট করো। ভালো রেজাল্ট করলে পিয়ে না তোমাকে আমার পার্টনার বানাবো, ঠিক আছে? রুহি, পার্টনার? রোদ, আমি যেমন তোমার ভাই পূর্ণর ক্যাফে পার্টনার তেমনি তুমি আমার বিজনেস পার্টনার হবে। আইডিয়াটা কেমন? রুহি, অনেক ভালো। খুশি হয়ে, আমি এখন থেকে আরো ভালো করে পড়ব আর তোমার মতো অনেক ভালো রেজাল্ট করে তোমাকে প্রাউড করব। রোদ, গুড গার্ল। রোদ ইচ্ছে করে রুহিকে কথাগুলো বলল যেন রুহি নিজের পড়ায় মনোযোগ দেয়। নিজের ডেস্কে বসে আনমনে টেবিলে কলম ঘুরাচ্ছে পালক। কাজে একটুও মন বসছে না ওর। আজকে তেমন কোনো পেশেন্ট নেই, তাই আরো বেশি বোর হচ্ছে পালক। দরজা নক করার শব্দে সেদিকে তাকায় পালক। আবির উকি মেরে আছে। পালক, আবির ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে আসো। আবির, ক্যান্টিনে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকেও ডেকে নেই। যাবে? পালক, আসলে আমারও খিদে পেয়েছে, ওয়েট আসছি। আবির, হুম। পালক উঠে চলে আসে। ওরা দুজন কেবিনের বাইরে বের হতেই ঈশানের সামনে পড়ে। ঈশান আর পালক দুজনেই হোঁচকিয়ে যায় হঠাৎ একে অপরের সামনে পড়ায়। আবির, আরে ডক্টর ঈশান, কোথায় যাচ্ছিলেন? ঈশান, কেবিনে। আবির, আমরা ক্যান্টিনে যাচ্ছিলাম, আপনি জয়েন করবেন আমাদের? ঈশান পালকের দিকে তাকায়, পালক ওর দিকেই তাকিয়ে। ঈশান, হুম। আবির, দ্যাটস গুড, চলেন। আবির সামনে হাঁটা ধরে আর ঈশান পালকের পাশাপাশি। ঈশান একটু পরপর আর চোখে পালকের দিকে তাকাচ্ছে। পালক সামনে তাকিয়ে ভুলেও ভুল করে ঈশানের দিকে তাকাচ্ছে না ও। ক্যান্টিনে পৌঁছে একটা টেবিলে বসে পড়ে ওরা তিনজন। আবির, আমি গিয়ে অর্ডার নিয়ে আসছি, তোমরা বসো। আবির উঠে চলে যায়। পালক আর চোখে ঈশানের দিকে তাকাচ্ছে, সাথে ঈশানও। কিন্তু কেউ কিছু বলছে না। সকালের ঘটনার জন্য দুজনের মধ্যে জবুথবু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। হঠাৎ করেই পালক ঈশানের পাশের চেয়ারে বসে ঈশানকে বলতে শুরু করে। পালক, ঈশান ভাইয়া, তুমি সকালের ঘটনার জন্য লজ্জা পাচ্ছ তাই না?
ঈশান কিছুটা অপ্রস্তুত দৃষ্টিতে তাকায় পালকের দিকে। পালক, দেখো, তুমি লজ্জা পেও না, আমি কিছু দেখিনি সত্যি। মাথায় হাত রেখে, আর তাছাড়া তুমি তো আর নেকেড ছিলে না, টাওয়েল তো পরা ছিলেই, তাই না? তো শাই ফিল করার কিছুই নেই। ঈশান কিছু বলল না, শুধু হালকা হাসার চেষ্টা করল, কারণ এই বিষয়ে বলার মতো কিছুই পাচ্ছে না ও। পালক ঈশানকে কথাগুলো বলে অনেক হালকা অনুভব করছে। ওর মনে হচ্ছে একতক্ষণ শুধু শুধু লজ্জা পেয়েছে ও। পালক, আই প্রমিস ইউ ঈশান ভাইয়া, আমি কখনো কাউকে জানতে দিব না যে তুমি বাথরুম থেকে জামা কাপড় না পরে শুধু টাওয়েল পেঁচিয়ে বের হও। পালক কথাটা একটু জোরেই বলল, যার ফলে ওদের পাশের টেবিলের মানুষজন বিস্মিত চোখে তাকায় ওদের দিকে। ঈশান চোখ বড় বড় করে মুখ হা করে তাকায়। পালক বুঝতে পারে যে ও একটু জোরেই বলে ফেলেছে, তাই নিজের মুখ নিজেই চেপে ধরে ও। পালক, সরি, ধীরে বলল। ঈশান কপাল কুঁচকে তাকালো পালকের দিকে। পালক অসহায় ফেস করে তাকিয়ে ওর দিকে। পরক্ষণে পালক পাশের টেবিলের দিকে ফিরে তাদের উদ্দেশ্য করে বলে, পালক, আপনারা কি কিছু শুনেছেন? সাথে সাথে তারা নিজেদের খাবারে মনোযোগ দেয়। পালক হেসে ঈশানের দিকে ফিরে তাকায়। পালক, আচ্ছা ঈশান ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? ঈশান, করো। পালক, তুমি সকালের ঘটনা নিয়ে এজন্য বেশি চিন্তা করছিলে কারণ তুমি ভাবছিলে আমি যদি কাউকে এ বিষয়ে বলি তাহলে তুমি ফিউচারে বউ পাবে না, তাই না? দুষ্টু হেসে পালকের কথায় ঈশান হালকা হাসে, তারপর ইশারায় পালককে একটু সামনে এগোতে বলল। পালক মাথাটা ঈশানের সামনে এগোতেই ঈশান ওর কানের কাছে মুখ নিয়ে লো ভয়ে যে বলতে শুরু করে, ঈশান, একদম না। কারণ আমি ফিউচারে বউ না পেলেও আফসোস নেই, তুমি তো আছোই। তোমাকে বিয়ে করব। ঈশাননের কথা শুনে পালক অবাক চোখে ওর দিকে ফিরে তাকায়, যার ফলে ওর নাকের সাথে ঈশানের নাক লেগে যায়। ঈশান পালকের বড় বড় হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে। পালকও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এর আগেও ঈশান একবার এমন কথা বলেছিল, কিন্তু তখন অতটা বিস্মিত হয়নি পালক, কিন্তু আজ অদ্ভুত কিছু একটা অনুভব করছে ও মনের মধ্যে। হৃদস্পন্দনের গতি যেন 1000 গুণ বেড়ে গেছে পালকের মনে হচ্ছে। ঈশানের পলক পড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে ও পালকের দিকে, আর পালক, ওর মাথা যেন হ্যাং হয়ে আছে, সবকিছু মাথার উপর দিয়ে গেল ওর। হঠাৎ করেই পালক সোজা হয়ে বসে অন্যদিকে ফিরে তাকায়। ঈশানও সোজা হয়ে বসে, কিন্তু ওর দৃষ্টি পালকের দিকের। পালক বুকে হাত না দিয়েই বুঝতে পারছে যে ওর হার্টবিট কতটা দ্রুত উঠানামা করছে। টেবিলের উপর থেকে পানির গ্লাস তুলে পানি খায় পালক। এর মধ্যেই আবির চলে এসেছে খাবার নিয়ে। আবির, এটা তোমার পালক, আর এটা ডক্টর ঈশান আপনার। সামনে খাবারের প্লেট রেখে। ঈশান, থ্যাংক ইউ। পালক নিজের প্লেট নিয়ে দাঁড়িয়ে যায় আর বলে, পালক, আমি আমার কেবিনে গিয়ে খাব। বাই। পালক 1 সেকেন্ড দেরি না করে চলে যায়। আবির কিছু বুঝে উঠতে পারে না। আবির, ওর আবার কি হলো? ঈশান লজ্জা পেয়েছে। আনমনে। আবির হোঁচকিয়ে। ঈশান, কিছু না। এনজয় ইউর লাঞ্চ, আমিও কেবিনে গিয়ে খাব। বাই। ঈশানও চলে যায় গেল। আবির একটা টমেটোর টুকরো মুখের সামনে তুলে বলতে শুরু করে, আবির, একা না খাওয়ার জন্য দুজনকে ডেকে নিয়ে আনলাম, কিন্তু সেই একাই বসে খেতে হচ্ছে। দীর্ঘ শ্বাস ফেলে, আমার জীবনটাই হয়তো যাবে একা একা। টমেটোর পিসটা মুখে পুরে টিয়া আর ইহানকে বিদায় দিয়ে পূর্ণ একটা টেবিলে এসে বসে। হঠাৎ কেউ একজন একটা কফি মগ রাখে ওর সামনে। পূর্ণ মাথা তুলে তাকাতেই দেখে আরশি দাঁড়িয়ে। আরশি, আমি বানিয়েছি, ট্রাই করে বলো তো কেমন হয়েছে। পূর্ণ, তুমি বসো। আরশি, হুম।
আরশি সামনের চেয়ারে বসে পড়ল। পূর্ণ কফিতে চুমুক দিয়ে আরশির দিকে তাকায়। আরশি অধীর দৃষ্টি নিয়ে তাকিয়ে ওর দিকে। আরশি কেমন হয়েছে? পূর্ণ অনেক ভালো হয়েছে। আরশি রিয়েলি? খুশি হয়ে। পূর্ণ হুম। আরশি ওয়েল ডান আরশি। মনে মনে, আচ্ছা পূর্ণ, ওরা দুজন তোমার ফ্রেন্ড ছিল তাই না? পূর্ণ কারা? আরশি এই মাত্র যে দুজনের সাথে কথা বলছিলে তারা। পূর্ণ ও হ্যাঁ, ওরা আমার ফ্রেন্ড। কলেজ থেকে একসাথে আমরা। ওরা দুজন বিয়ে করছে সেটার ইনভিটেশন দিতে এসেছিল। আরশি বিয়ে? অবাক স্বরে। পূর্ণ হুম। অ্যাকচুয়ালি ওরা স্কুল থেকেই একসাথে। প্রথমে বন্ধু ছিল, তারপর ভার্সিটিতে ওঠার পর রিলেশনে গিয়েছে আর এখন বিয়ে। এক কথায় ওরা দুজন একে অপরের জন্য পারফেক্ট। এক দিক দিয়ে বন্ধু, আরেক দিক দিয়ে লাভার। আমার মতে এ দুটো জিনিস একটা সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপ প্লাস লাভ, পারফেক্ট রিলেশনশিপ। আরশি মনোযোগ দিয়ে পূর্ণর কথাগুলো শুনে। ওর মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছে। আরশি আচ্ছা পূর্ণ, তোমার কাছে ভালোবাসা কি? পূর্ণ ভালোবাসা ভেবে, আমার মতে ভালোবাসা হলো বন্ধুত্ব আর প্রেমের কম্বিনেশন। হেসে। আরশি কম্বিনেশন? অবাক চোখে। পূর্ণ হুম। তুমি হয়তো এখন বুঝবে না, বড় হও তারপর বুঝবে। আরশি আমি বড়ই। অলরেডি 18 বছর চলছে আমার। ভাব নিয়ে। পূর্ণ তুমি যত বড়ই হও না কেন আমার সামনে পিছিয়েই থাকবে। আমাদের এজ গ্যাপ অনেক। আরশি মাত্র 7 বছর। কপাল কুঁচকে। পূর্ণ 7 বছর কি কম মনে হয় তোমার? হেসে। পূর্ণর কথায় আরশির মুখটা চুপসে যায়। হঠাৎ পূর্ণর ফোনে কল আসতেই ও উঠে যায়। পূর্ণ 1 মিনিট। পূর্ণ চলে যেতেই আরশি গালে হাত রেখে মন খারাপ করে বলতে শুরু করে, আরশি এজ ইজ জাস্ট আ নাম্বার। তাছাড়া আমি তো শুনেছি আগের যুগে 10 বছরের মেয়েদের 30 বছরের আঙ্কেলদের সাথে বিয়ে দিত। কিন্তু পূর্ণ তো একদমই আঙ্কেল ম্যাটারিয়াল না, বরং বয়ফ্রেন্ড ম্যাটারিয়াল। মুচকি হেসে, পূর্ণ আর আমার জুড়ি একদম পারফেক্ট হবে। ওয়ার্ক আওয়ার শেষ হতেই পালক বাসায় যাওয়ার জন্য সব গুছিয়ে নেয়। নিজের ব্যাগ নিয়ে কেবিন থেকে বের হতে নিলেই থেমে যায় ও। কিছু একটা ভেবে দরজাটা হালকা খুলে বাইরে উকি দেয় পালক, এটা দেখার জন্য যে ঈশান আছে কিনা। ভালোভাবে 2 পাশ চেক করে হাফ ছাড়ে পালক। ঈশান নেই বাইরে। সকালের পর থেকে পালক একবারও ঈশানের সামনে পড়েনি। বলতে গেলে ঈশানের থেকে লুকিয়ে বেরিয়েছে ও। সারাক্ষণ নিজের কেবিনেই ছিল পালক, ঈশানের সাথে দেখা হওয়ার ভয়। ঈশানের বলা কথাটা যেন মনে গেঁথে গেছে ওর, কারণ এমন একটা কথা ঈশানের কাছ থেকে ও কখনোই আশা করেনি। ঈশানকে কখনো সেভাবে কল্পনাও করেনি ও, তাই ওর কাছে বিষয়টা অনেক জবুথবু আর অপ্রস্তুত লাগছে। ঈশানকে বাইরে না দেখে পালক কেবিন থেকে বেরিয়ে যায়। এক প্রকারে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ক্লিনিক থেকে বের হয়েছে পালক। বাইরে বের হয়েই ক্যাবের জন্য দাঁড়ায় ও। হঠাৎ একটা গাড়ি থামে পালকের সামনে। পালক কিছুটা অবাক হয়। ভেতরের মানুষটিকে দেখার জন্য ঝুঁকতেই গাড়ির গ্লাস নামিয়ে দেয় ভিতরে মানুষটি। ঈশান ড্রাইভিং সিটে বসাট। পালক বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। পালক, ঈশান ভাইয়া তুমি? এটা কার গাড়ি? ঈশান, কার হবে আমারই। 2 দিন আগে কিনেছি, আজ রেজিস্ট্রার হলো তাই নিয়ে এলাম। পালক সোজা হয়ে গাড়িটা ভালো করে দেখতে শুরু করে। অ্যাশ কালার গাড়ি, একদম পালকের পছন্দ মতো। পালক, গাড়িটা সত্যি অনেক সুন্দর। হেসে। ঈশান, ভিতরে এসে বসো। পালক হুম।
পালক গাড়িতে বসে পড়ল। পালক গাড়ির সব ফিচার নেড়েচেড়ে দেখছে আর ঈশানকে এটা ওটা জিজ্ঞেস করছে। সকালের কথাগুলো যেন মাথা থেকে গায়েব হয়ে গেছে পালকের। ঈশান, জানো পালক, তুমি আমার গাড়ির প্রথম প্যাসেঞ্জার। পালক, প্যাসেঞ্জার? তুমি কি ডাক্তারি ছেড়ে দিয়ে ড্রাইভারের কাজ শুরু করে দিয়েছ? মজা করে। ঈশান, অন্য কারো জন্য না, তবে তোমার জন্য অল টাইম ড্রাইভার হতে রাজি আছি। পালক ঈশানের কথায় হেসে দেয়, তারপর বলে, পালক, তাহলে দেখা যাবে তোমাকে সবাই ডক্টর ঈশান না ড্রাইভার ঈশান বলে ডাকা শুরু করবে। ঈশান, আমাকে ড্রাইভার ঈশান বললে তো তোমাকেও ড্রাইভার ঈশানের বউ বলবে তখন? যদি তোমার প্রবলেম না হয় একজন ড্রাইভারের বউ হতে, তাহলে আমারও কোনো প্রবলেম নেই ড্রাইভার হতে। ঈশানের কথায় পালক চুপ হয়ে যায়। আবারও একই কথা বলল ঈশান। ঠিক তখনকার মতো এখনো কথাটা ঠিক যেন ওর হৃদয় স্পর্শ করে বের হল। বউ শব্দটা যেন অজান্তেই অনুভব করতে শুরু করেছে ও। পালকের অবাক দৃষ্টি ঈশানের উপর, কিন্তু ঈশান ঠোঁটে মৃদু হাসি টেনে ড্রাইভ করতে ব্যস্ত। পালক বুঝতে পারছে না ঈশান ওকে লজ্জায় ফেলার জন্য মজা করে কথাগুলো বলছে নাকি এর পেছনে গভীর কোনো অনুভূতি লুকিয়ে আছে। পালক এক হাত দিয়ে নিজের আরেক হাত শক্ত করে চেপে আছে। গভীর একটা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে স্থির কণ্ঠে জিজ্ঞেস করল পালক ঈশানকে, পালক, ঈশান ভাইয়া, তুমি মজা করছো তাই না? প্রশ্নটা করে অধীর দৃষ্টি নিয়ে তাকিয়ে পালক ঈশানের দিকে। ওর হৃদস্পন্দনের গতিবেগ একমাত্র ওই বুঝতে পারছে। ঈশান কিছুটা সময় নিয়ে গাড়ি থামিয়ে দিল। পালক নিজের হাত আরো শক্ত করে মুঠো করে আছে। ঈশানের প্রশ্নের অপেক্ষায় হাত দুটো কখন কাঁপতে শুরু করেছে ও খেয়ালই করেনি। ঈশান গাড়ি থামিয়ে পালকের দিকে তাকায়। হালকা হেসে বলতে শুরু করে ঈশান, ঈশান, আমি কখন বললাম আমি মজা করছি? না 6 বছর আগে মজা করে বলেছি, না সকালে আর না এখন। না আমি তোমাকে নিয়ে সবসময় সিরিয়াস থাকি। ঈশানের কথায় যেন পালক পুরো ফ্রিজও হয়ে গেছে। সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ওর, যা এর আগে কখনো হয়নি। পালক ভালোবাসে ঈশানকে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেটা একজন প্রেমিক হিসেবে না। সবচেয়ে কাছের মানুষ হিসেবে, প্রিয় বন্ধু হিসেবে। ও কখনো ঈশানকে নিয়ে সেভাবে ভাবেনি। কিন্তু আজকে ঈশানের কথাগুলো অদ্ভুত একটা অনুভূতির ঘেরে আটকে দিচ্ছে পালককে। যা কখনো ভাবেনি তাও মনে হচ্ছে নিজের অজান্তেই ভাবতে শুরু করেছে ও। ঈশানকে নিয়ে ভাবতে শুরু করেছে পালক। তবে আগের মতো বন্ধু বা প্রিয় মানুষ হিসেবে না, সেটা অন্য একটা কিছু। পূর্ণ বসে ল্যাপটপে কিছু অর্ডারের ইনফরমেশন দেখছে আর আরশি ওর পাশে বসে কিছু জিনিসের হিসাব কাউন্ট করছে। আরশি, পূর্ণ, কাজ শেষ। তুমি একবার চেক করে নাও। পেপার এগিয়ে। পূর্ণ, চেক করা লাগবে না। তুমি পেপারটা আমার কেবিনে রেখে আসো, আমি পড়ে দেখে নিব। আরশি, ওকে। আরশি উপরের ফ্লোরে চলে যায়। পূর্ণ নিজের কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে নেয়। পাশে তাকাতেই পূর্ণর চোখ যায় টেবিলে রাখা ফোনের দিকে। পূর্ণ, কার ফোন এটা? পূর্ণ ফোনটা হাতে নেয়। ফোনটা অন করতেই স্ক্রিনের ছবিটা দেখে পূর্ণর চোখ ছানাবড়া হয়ে যায়। বসা থেকে দাঁড়িয়ে যায় ও। ফোনটা আরশির ছিল আর স্ক্রিনে আরশি আর ঈশানের ছবি। পূর্ণ যেন বর্ষর শখ খেল ছবিটা দেখে। সব কিছু গুলিয়ে যাচ্ছে ওর। আবারও বসে পড়ে পূর্ণ। ফোনটা রেখে দুই হাত শক্ত করে মুঠো করে আছে ও। চোখ জোড়া অসম্ভব লাল হয়ে গেছে পূর্ণর। আরশি পূর্ণর কেবিনে কাগজগুলো রেখে চলে আসতে নিলেই ওর চোখ যায় পূর্ণর ডেস্কে রাখা ছবির দিকে। ওদের কক্সবাজারে একসাথে তোলা ছবি।
ছবিটা ঈশান আর পালক একসাথে দাঁড়িয়ে, ওদের পেছনে রোদ আর সাথে আরশি ওর পাশে পূর্ণ। ছবিটা হাতে নিয়ে মুচকি হেসে দেখছে আরশি। কক্সবাজারে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতেই ওর ঠোঁটের হাসিটা আরও প্রশস্ত হয়ে যায়। আরশি পূর্ণ আগে যেমন ছিল এখনও তেমনই আছে, একটুও বদলায়নি। কিন্তু আমাকে চেনা যাচ্ছে না। মন খারাপ করে, সমস্যা নেই, আবার নতুন করে ছবি তুলে সেটা ডেস্কে সাজাতে বলবো পূর্ণকে। হেসে আরশি ফ্রেমটা রেখে বেরিয়ে যায়। নিচে আসতেই ও দেখে পূর্ণ আগের মতোই বসে আছে। তবে ওর চেহারা দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। আরশি, পূর্ণ কিছু হয়েছে? পূর্ণর সামনে দাঁড়িয়ে আরশির কণ্ঠ শুনে মাথা তুলে ওর দিকে তাকায় পূর্ণ, তারপর ওর সামনাসামনি হয়ে দাঁড়ায়। পূর্ণ, তোমার নাম তো রোজ, তাই না? আরশি, হ্যাঁ, কেন? হোচকে পূর্ণ, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আরশি পূর্ণর এমন প্রশ্নে ভয় পাচ্ছে। পূর্ণর কণ্ঠ শান্ত হলেও শব্দে রাগ মিশ্রিত, তা ভালোই বুঝতে পারছে আরশি। কিন্তু পূর্ণ কি জন্য রেগে আছে সেটা ও বুঝতে পারছে না। আরশিকে চুপ থাকতে দেখে পূর্ণ আবারও বলে, পূর্ণ, কি হলো, উত্তর দাও। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আরশিয়া, আমি কি লুকাবো? কিছু না। পূর্ণ, ওহ গুড। তাহলে রোজ, আমি তোমাকে এখন যে প্রশ্নগুলো করব আশা করি তার উত্তর মিথ্যা দিবে না। আরশি, কি প্রশ্ন? পূর্ণ, তোমার ভাইয়ের নাম কি? আরশি পূর্ণর প্রশ্ন শুনেই চুপ হয়ে গেছে। হঠাৎ পূর্ণ কেন এমন প্রশ্ন করছে তা বুঝতে পারছে না আরশি, তবে প্রশ্নটার উত্তর দিল ওর সত্য পূর্ণর সামনে চলে আসবে তা ভালোই বুঝতে পারছে ও। আরশি চুপ করে আছে। পূর্ণ নিজের রাগ সংবরণ করে আবারও বলল, পূর্ণ, কি হলো, উত্তর দাও। নাকি আবার নিজের ভাইয়ের নামও ভুলে গেছ? আরশি এখনো চুপ। ওর নিশ্চুপতা দেখে পূর্ণ হেসে বলতে শুরু করে, পূর্ণ, তুমি বলতে পারছো না? সমস্যা নেই, আমি বলছি। ডক্টর ঈশান মেহমেদ। ঠিক তো? আরশি অবাক চোখে তাকায় পূর্ণর দিকে। পূর্ণ যে সব জেনে গেছে সেটা বুঝতে আর বাকি নেই ওর। পূর্ণ, তোমার নামও তো রোজ, তাই না? এক কাজ করি, আমি তোমার পুরো নামটা মনে করিয়ে দেই তোমাকে। আরশি চৌধুরী। ঠিক তো? আরশি চৌধুরী, ডটার অফ রুনা চৌধুরী, সিস্টার অফ ঈশান মেহমেদ, হোম টাউন সিডনি, অস্ট্রেলিয়া। নিজের পরিচয় মনে এসেছে? নাকি আরও কিছু বাকি? আরশি এখন কেঁদেই দিয়েছে। নিশ্চয়ই পূর্ণ ওকে ভুল বুঝবে। সত্যটা আগেই বলে দেওয়া উচিত ছিল, না হলে এই পরিস্থিতিতে পড়তে হতো না ওকে। আরশিকে মাথা নিচু করে কাঁদতে দেখে পূর্ণ ভারী কণ্ঠে বলতে শুরু করে, পূর্ণ, একদম কাঁদবে না। স্টপ ক্রিং, আই সেইড। আরশি তবুও মাথা নিচু করে কাঁদছে। পূর্ণটা, আমি তোমাকে কাদার মতো তেমন কিছুই বলিনি রোজ। ও সরি আরশি। আর কাঁদলে তোমার অপরাধ ক্ষমা হয়ে যাবে ভাবলেও ভুল ভাবছ তুমি। তাই কাদা বন্ধ করো। আরশি, পূর্ণ, আমি। পূর্ণ, কেন? আরশি মাথা তুলে পূর্ণর দিকে তাকায়। পূর্ণকে কখনো এতটা স্ট্রিক্টলি কথা বলতে দেখেনি ও। পূর্ণ, মিথ্যা বলার কি প্রয়োজন ছিল? এতদিন কেন অন্ধকারে রাখলে আমায়? আমি তোমার প্রতিটা ভুল ক্ষমা করেছি। কখনো কোনো কারণে জোরে কথাও বলিনি তোমার সাথে। মিথ্যা বলেছ, ভুল করেছ, তবুও হাসি মুখে বুঝিয়েছি তোমাকে। কখনো দোষ দেইনি, বকা দেইনি। আর তুমি একটার পর একটা মিথ্যা বলেছ। তোমার কাছে সুযোগ ছিল, তবুও তুমি সত্যটা বলনি। কেন? আর মিথ্যা বলারই বাকি প্রয়োজন ছিল? আমি কি এমন কিছু করেছিলাম যে তোমাকে নিজের পরিচয় গোপন রাখতে হয়েছে? টেল মি।
তুমি অনেক হার্ট করলে আমায় আরশি। আমি কি এটা ডিজার্ভ করি? জাস্ট আনসার মি। আরশি কিছু বলতে যাবে কিন্তু পূর্ণ ওকে সে সুযোগ না দিয়ে বেরিয়ে যায়। সোজা ক্যাফের বাইরে চলে গিয়েছে ও। ক্যাফে থেকে বের হতে নিলেই রোদের সাথে ধাক্কা লাগে ওর। রোদ সাবধানে হাঁট, কোথায় যাচ্ছিস? পূর্ণ বাইরে। রোদ আমি তোর সাথে দেখা করতে এসেছি আর তুই বাইরে যাচ্ছিস। তোকে দেখে বোঝা যাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। পূর্ণ রোদ প্লিজ নট নাও। বিরক্ত হয়ে রোদের বুঝতে বাকি নেই যে কোনো কারণে রেগে আছে পূর্ণ। রোদ তুই ঠিক আছিস? পূর্ণ ঠিক আছি বাট বেশিক্ষণ এখানে থাকলে হয়তো ঠিক থাকতে পারবো না। পূর্ণ রোদের থেকে হাত ছাড়িয়ে বেরিয়ে যায় ওর গাড়ি নিয়ে। রোদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণর যাওয়ার পথে। রোদ পূর্ণকে তো কখনো আমি এতটা রেগে যেতে দেখেনি। ওর মতো শান্ত ছেলেকে এভাবে কে রাগিয়ে দিল? রোদ কথাগুলো ভাবতে ভাবতে ভিতরে ঢুকতেই দেখে আরশি দাঁড়িয়ে কাঁদছে। রোদ তাড়াতাড়ি আরশির কাছে চলে যায়। রোদ আরশি কাঁদছো কেন তুমি? কি হয়েছে? আরশি পূর্ণ আমার কারণে হার্ট হয়েছে। ও হেইট করবে আমায়। ফুপিয়ে কেঁদে রোদ এখানে তুমি কাঁদছো ওখানে পূর্ণ রেগে আছে বিষয়টা কি? আমাকে ক্লিয়ারলি বলো সব। আগে বসো এখানে তুমি। রোদ আরশিকে বসিয়ে ওর পাশে বসে তারপর বলতে শুরু করে। রোদ নাও টেল মি কি হয়েছে? এক হাতে নিজের বড় ডোরেমন টেডি জড়িয়ে আরেক হাত গালে রেখে গভীর চিন্তা নিয়ে বসে আছে পালক। সকাল থেকে সব অপ্রত্যাশিত কাণ্ড হচ্ছে ওর সাথে। ঈশানকে যেন চিনতেই পারছে না পালক। এ যেন এক নতুন ঈশান ওর কাছে। আগে তো ঈশান একদম এভাবে কথা বলতো না, তাহলে হঠাৎ করে কিভাবে বদলে গেল ওর? ওর কথার ধরন, তাকানোর ধরন, পালকের দিকে তাকিয়ে হাসার ধরন, সবকিছু যেন নতুন লাগছে পালকের কাছে। পালক বুঝতে পারছে না ঈশান বদলে গেছে নাকি আগে থেকেই ও এমন ছিল, অথচ পালকই হয়তো লক্ষ্য করেনি। হাজারো কনফিউশন ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। পালক ডোরেমনটাকে ওর বরবার বসিয়ে ওকে বলতে শুরু করে, পালক ডোরেমন প্লিজ হেল্প মি। ঠোঁট উল্টে, আমি কনফিউজড হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। ঈশান ভাইয়ার এমন পরিবর্তন পুরোই মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। তার উপর সেই অদ্ভুত একটা অনুভূতি। বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। আগে কখনো হয়নি এমন। আগে ঈশান ভাইয়াকে জড়িয়ে ধরলেও এমন অনুভূতি হতো না, আজ তার কথা শুনে যেমনটা হয়েছে। ইউ নো হোয়াট, যখন সকালে ঈশান ভাইয়া আমার কানে লো ভয়ে যে কথাগুলো বলেছিল তখন মনে হচ্ছিল আমার হার্টবিট আর পালস রেট দুটোই আউট অফ ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে। যে হারে হার্টবিট করছিল মনে হচ্ছিল আজ আমি হার্ট অ্যাটাক করবই করব। কথাগুলো এক নাগারে বলে পালক চুপ হয়ে যায়। ওর চেহারায় কনফিউশন ভাব। পালক ডোরেমনটা তুলে আবারও জড়িয়ে ধরে বলতে শুরু করে, পালক তোমার কাছে তো সবকিছুর সলিউশন থাকে, সব প্রশ্নের উত্তর থাকে। তাহলে আমার প্রশ্নের উত্তরগুলোও খুঁজে দাও না। ঠোঁট ফুলিয়ে পালক ওর ডোরেমনের সাথে নিজের মনের কথাগুলো শেয়ার করছিল, তখনই নৌসিন আসে ওর রুমে। নৌসিন, পালক কি করছো তুমি? পালক কিছু না। নৌসিন, তাহলে এক কাজ করো, উপরে গিয়ে খাবারগুলো দিয়ে আসোট। আমি খাবার সার্ভ করে রেখেছি। পালক উপরে? তার মানে ঈশান ভাইয়াকে? আমতা আমতা করে নৌসিন, হুম। পালক, আমি যাব না, আমি অনেক বিজি। ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল নৌসিন। পালক উঠো বলছি, ব্ল্যাঙ্কেট টেনে, তুমি কতটা বিজি দেখতেই পারছি। উঠো বলছি। পালা কাম্মু, আমি যাব না।
আমি অনেক টায়ার্ড। নৌসিন তুমি যাবে না তো কে যাবে? আমার কোমর ব্যথা করছে, না হলে আমিই দিয়ে আসতাম। তাছাড়া এতটুকু কাজ করতে এতটা আলসেমি কিভাবে করো তুমি? উঠো। টেনে তুলে চুপচাপ গিয়ে ঈশানদের ফ্ল্যাটে খাবার দিয়ে আসো, না হলে খুন্তির বাড়ি একটাও মাটিতে পড়বে না। পালক, আমি এখন বড় হয়ে গেছি, তবুও তুমি আমাকে খুন্তির ভয় দেখাও। আমি একটা সম্মানিত ক্লিনিকের একজন সম্মানিত ডক্টর, সে হিসেবে তোমার কাছ থেকে একটু তো সম্মান প্রাপ্য আমার। অথচ সম্মান তো দূরের কথা, উল্টো খুন্তি কপালে জুটে। অসহায় ভাব নিয়ে নৌসিন, খুন্তি হল সম্মান দেখানোর আধুনিক স্টাইল। তাড়াতাড়ি আসো। পালক হুহ। নৌসিন চলে গেল। খুন্তির ভয় বাধ্য হয়ে পালককে খাবার নিয়ে উপরে যেতেই হল। পালক খাবার নিয়ে ঈশানের দরজার বাইরে দাঁড়িয়ে। সব সময়ের মতো দরজা খোলাই। পালক এক পা ভিতরে নিয়ে মাথাটা এগিয়ে উকি মেরে দেখার চেষ্টা করে। দুই ভাই বোনের একটাকেও দেখা যাচ্ছে না। হঠাৎ পালক গিটারের শব্দ শুনতে পায়। ভিতর থেকেই আসছে। পালক, গিটারের শব্দ? নিশ্চয়ই আরশি বাজাচ্ছে। পালক ভিতরে প্রবেশ করে, কিন্তু শব্দটা ঈশানের রুম থেকে আসছে। পালক ঈশানের রুমের সামনে যেতেই দেখে ঈশান ওর সুইঙ্গিং চেয়ারে বসে গিটারে সুর দিচ্ছে। পালক আজ প্রথমবার ঈশানকে গিটার বাজাতে দেখছে, তাও এত সুন্দরভাবে। ঈশান কিছু সময় এমনিতেই গিটার বাজিয়ে হুট করেই অন্য একটা গানের সুর বাজাতে শুরু করে। আর শুধু সুরই না, ঈশান সাথে সাথে গাইছেও, তাও চোখ বন্ধ করে। घरों से निकलते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर, पहली दफा मैंने जब उसको देखा तो सांसें गाई ये ठहर रेहोती है दिलों में मेरे, कैसे बताऊं उसे, मैं तो नहीं कह सका, कोई बता दे उसे। घरों से निकलते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर, उसकी गाली में है ढाली कितनी ही शामे मेरी, देखे कभी वो जो मुझे, खुश हूं मैं इतने में ही, मैंने तारीखे सो आजमाए, जाके उसे ना कुछ बोल पाए, बैठे रहे हम रात भर, जो पास जाता हूँ सब भूल जाता हूँ, मिलती है जब ये नजर, घरों से निकलते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर। ঈশানের গানে পালক এতটাই হারিয়ে গিয়েছিল যে ও কখন চোখ বন্ধ করে গানটা উপভোগ করতে শুরু করেছে টেরই পায়নি। ঈশান গান গাওয়ার মাঝেই দরজার দিকে তাকাতেই কারো ছায়া দেখতে পায়। গিটার রেখে উঠে দাঁড়ায় ঈশান। সামনে আসতেই দেখে পালক দাঁড়িয়ে। পালক এতক্ষণ গান উপভোগ করছিল, কিন্তু হঠাৎ করেই গান বন্ধ হয়ে যাওয়ায় বিরক্ত হয় ও। চোখ খুলে সামনে তাকায় পালক, কিন্তু ঈশান নেই। পালক ভালোভাবে আশেপাশে তাকিয়েও ঈশানকে দেখতে পায় না। হঠাৎ কেউ পালকের পেছনে থেকে ওর কানের কাছে মুখ নিয়ে বলে উঠে, চোরের মতো উকি দিয়ে কি দেখছ? হঠাৎ এমন করাই পালক ঘাবড়ে যায়, যার ফলে ওর হাত থেকে ট্রেটা পড়ে যেতে নেয়, কিন্তু সাথে সাথেই ঈশান ধরে ফেলে। পালক, ঈশান ভাইয়া তুমি? হাফ ছেড়ে। ঈশান, আমার ঘরের সামনে তো আমিই হব তাই না? পালক, তুমি কোথা থেকে আসলে? তুমি তো এতক্ষণ রুমে ছিলে, গিটার বাজাচ্ছিলে, সাথে গানও গাচ্ছিলে, তাহলে পেছনে থেকে কিভাবে আসলে? ঈশান, গিটার গান না জানার ভান করে কি বলছো তুমি? আমি তো এতক্ষণ ছাদে ছিলাম, এখন আসলাম মাত্র। পালক কি অবাক হয়ে, কিন্তু আমি এই মাত্র দেখলাম তুমি গান গাচ্ছিলে। আরমান মালিকের গানটা, হোচকিয়ে ঘরোं से निकलते ही कुछ दूर चलते ही গানটা।
তুমিই তো ছিলে। বুঝানোর চেষ্টা করে। ঈশান না পালক আমি ছিলাম না ভিতরে। গান আর গিটার কোনো টাই করিনি আমি। পালক কিন্তু আমি দেখেছি। কনফিউজড হয়ে। ঈশান পালক তুমি হয়ছ আমাকে নিয়ে অনেক বেশি ভাবছ তাই সব জায়গায় আমাকেই দেখতে পাচ্ছ। পালক বিস্মিত চোখে তাকিয়ে ঈশানের দিকে। বেচারিকে পুরো কনফিউজড করে দিয়েছে ঈশান। ও বুঝতেই পারছে না আসলেই এটা ভ্রম ছিল নাকি সত্য। পালকের কনফিউজড চেহারা দেখে খুব হাসি পাচ্ছে ঈশানের কিন্তু পালকের সামনে হাসতেও পারছে না। ঈশান আচ্ছা ওসব বাদ দাও তুমি আমাকে এটা বলো যে তুমি ভিতরে না গিয়ে এভাবে লুকিয়ে লুকিয়ে কি দেখার চেষ্টা করছিলে? সকালের মতো কিছু না তো? চোখ ছোট ছোট করে। পালক না 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 তুমি ভুল ভাবছ আমি লুকিয়ে কিছু দেখার চেষ্টা করছিলাম না। ঘাবড়ে আমি তো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছিলাম। জোরপূর্বক হাসার চেষ্টা করে। ঈশান সত্যি? পালক হ্যাঁ। ঈশান আচ্ছা তাহলে বিশ্বাস করলাম। এগুলো আমাকে দাও। ঈশান পালকের হাত থেকে ট্রেটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। পালক ছোট ছোট পায়ে ঈশানের পেছনে পেছনে যায় কিন্তু আবারও পেছনে ফিরে রুমটার দিকে তাকায় ও। পালক তুমি সত্যি ভিতরে ছিলে না? ঈশান বললাম তো পালক আমি ছিলাম না। পালক তাহলে কি আমি সত্যি ঈশান ভাইয়াকে নিয়ে বেশি ভাবছি? আর এজন্যই সব জায়গায় ওকে দেখছি? মনে মনে। ঈশান মুচকি হাসছে পালকের দিকে তাকিয়ে। পালকের কনফিউজড মুখটা খুব এনজয় করছে ও। দরজা খোলার শব্দে ওরা দুজনেই পিছনে ফিরে তাকায়। আরশি এসেছে। আরশির মুখটা চুপসে আছে। আরশি নিজের ভাবনায় এতটাই হারিয়ে আছে যে পালক আর ঈশানকে খেয়ালই করেনি। ঈশান আরশিকে দেখেই বুঝতে পারে হয়তো কিছু একটা হয়েছে। আরশি ঈশানের সামনে দিয়ে যেতে নিলে ঈশান ওর হাত ধরে। আরশির ঘোর কাটতেই দেখে ঈশান সামনে। আরশি ভাইয়া তুমি বাসায়? অবাক হয়ে। ঈশান আরও কিছু হয়েছে? আরশি কই কিছু না তো। হাসার চেষ্টা করে। ঈশান কিছু না হলে তোমার মুখটা মলিন কেন? আর আমি যে তোমার সামনেই দাঁড়িয়েছিলাম সেটাও খেয়াল করনি তুমি। আরশি আসলে ভাইয়া আমি অনেক টায়ার্ড তো তাই। ঘুমও পাচ্ছে এজন্য খেয়াল করিনি। পালক তোমার কি অসুস্থ লাগছে আরু? আরশি না অসুস্থ না। বললাম তো একটু টায়ার্ড। আমি আমার রুমে যাচ্ছি। আরশি আর কিছু না বলে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পালক সকালে তো কতটা হাসি খুশি ছিল হঠাৎ কি হলো ওর? হয়তো আজকে পূর্ণ ওকে দিয়ে অনেক কাজ করিয়েছে তাই টায়ার্ড হয়ে গেছে। ঈশান হয়তো। আমি আরুকে বলেছিলাম এসবের প্রয়োজন নেই কিন্তু ওই জেদ করছিল যে ক্যাফেতে কাজ করবে। ও এখনো ছোট তাছাড়া ওর উপর কখনো আমি কোনো কিছুর প্রেশার পড়তে দেইনি তাই হয়তো কাজের প্রেশারটা ও সামলাতে পারছে না। পালক ডোন্ট ওয়ারি ঈশান ভাইয়া আমি সকালে ওর সাথে কথা বলবো। ও অবশ্যই আমাকে বলবে কি সমস্যা। ঈশান হয়তো তোমার কথা শুনবে। অনমিউজি অ্যারেনা গেমটা খেলছে পূর্ণ সাথে রোদো। একের পর এক সোলজারকে মেরে সামনে এগোচ্ছে পূর্ণ। দেখেই বোঝা যাচ্ছে যত রাগ আছে সব গেমের বেচারা ক্যারেক্টারদের উপর তুলছে ও। যদিও রোদ আর পূর্ণ টিম হয়ে খেলছে কিন্তু রোদকে আজ কোনো সুযোগই দিচ্ছে না পূর্ণ। রোদ গেমের বাইরে ফোন হাতে নিয়ে বসে পূর্ণর কাণ্ড দেখছে আর গেমের ভিতরে রোদের ক্যারেক্টার গাছের নিচে বসে আছে। কারণ পূর্ণর ক্যারেক্টারটাই সব করে ফেলছে ওকে তো উঠতেও হচ্ছে না। রোদ আর চোখে পূর্ণর দিকে তাকিয়ে আবারও গেমের দিকে তাকায়। এমনিতে সবসময় রোদ রেগে থাকে আর পূর্ণ ওকে ভয় পায় কিন্তু যখন পূর্ণ রেগে যায় রোদেরও সাহস হয় না ওর সামনে কিছু বলার বা করার। আজকেও তেমনটাই হচ্ছে।
গেম জিততেই পূর্ণ ফোন রেখে দেওট। রাগটা কমে এসেছে ওর। রোদের দিকে তাকাতেই পূর্ণ দেখে রোদ চোখ দুটো ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে। পূর্ণ হোয়াট? এভাবে তাকিয়ে আছিস কেন? রোদ কারণ তাকিয়ে থাকা ছাড়া আজকে আমি কিছুই করতে পারলাম না। ফোন রেখে দিয়ে। রোদের কথা শুনেও না শোনার ভান করে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে পূর্ণ। রোদ আচ্ছা পূর্ণ একটা কথা বলি? পূর্ণ যদি কথাটা আরশিকে নিয়ে হয় তাহলে দরজাটা ওই দিকে রাত হয়েছে, তুই যেতে পারিস। চোখ বন্ধ অবস্থাতেই বলল। রোদ তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হা হয়ে পূর্ণ চুপ করে আছে। রোদ নাক ফুলিয়ে দাঁড়িয়ে যায়, তারপর বলে, রোদ ঠিক আছে চলে যাচ্ছি, আর কখনো ডাকলেও আসব না, দেখে নিস। শালা স্বার্থপর। যেতে যেতে। পূর্ণ আমাকে নিজের শালা বানাতে হলে তোর আমার বোন রুহিকে বিয়ে করতে হবে। করবি বিয়ে? দুষ্টু হেসে পূর্ণর কথায় দরজা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে যায় রোদ। বোকার মতো কথাটা বলে ফেলেছে ও। আর পূর্ণও কথাটাকে কিভাবে ঘুরিয়ে ওকেই ফাঁসিয়ে দিল। আস্ত বদের হাড্ডি। পূর্ণ নিজের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে রোদের দিকে। রোদকে চুপ থাকতে দেখে পূর্ণই আবার বলে, পূর্ণ আচ্ছা ঠিক আছে, আমাকে নিজের শালা বানানো লাগবে না, কিন্তু তুই চাইলে আমি তোকে নিজের শালা বানাতে পারি। কিন্তু তার জন্য তো তোর একটা বোন থাকার দরকার। আছে তোর কোনো বোন? পূর্ণ তোর বোনকে বিয়ে করার জন্য বিনা দ্বিধায় রাজি। রোদ আমার বোন থাকলেও তোর মতো বদের হাড্ডির সাথে তাকে বিয়ে দিতাম না। তবে তুই চাইলে ঈশানকে নিজের শালা বানাতে পারিস, ওর বোন আছে, নাম আরশি। দুষ্টু হেসে পূর্ণ তুই দাঁড়িয়ে কেন? বের হ। রোদ যাচ্ছি যাচ্ছি। ইডিয়েট কোথাকার। রোদের বাসার সামনে গাড়ি থামায় পূর্ণ। গাড়ি থেকে নেমে সোজা বাসায় চলে আসে ও। রোদ নিজের রুমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। পূর্ণ রোদের রুমে এসেই দেখে রোদ তৈরি হচ্ছে। পূর্ণ কোথায় যাওয়ার প্রস্তুতি চলছে? রোদ পেছনে না তাকিয়ে আয়নায় তাকিয়েই বলে, রোদ আগে স্কুলে যাব তারপর অফিসে। বাট তুই সকাল সকাল এখানে কেন? আনওয়ান্টেড গেস্ট। পূর্ণ আনওয়ান্টেড গেস্ট? চোখ বড় করে, বাহ, বেস্ট ফ্রেন্ড থেকে সোজা আনওয়ান্টেড গেস্ট হয়ে গেলাম। বেডে বসে রোদ ফালতু কথা বন্ধ করে বল, তুই এখানে কেন? ক্যাফেতে যাবি না? পূর্ণ না, আজ ক্যাফেতে যাওয়ার মুড নেই। রোদ মুড নেই নাকি আরশির কাছ থেকে লুকাতে চাচ্ছিস? হেসে পূর্ণ আজব কথাবার্তা, আমি কেন লুকাবো? হোঁচকিয়ে মিথ্যা ও বলেছে, ভুল ও করেছে, তাহলে আমি কেন ওর কাছ থেকে লুকাতে যাব? রোদ কারণ তুই ওকে এটা বুঝাতে চাচ্ছিস যে তুই ওর উপর রেগে আছিস। কিন্তু সত্য এটা যে তোর রাগ গতকালই পড়ে গেছে। পূর্ণকে বলেছে তোকে? আমি এখনো রেগে আছি, অনেক বেশি রেগে আছি। রোদ অ্যাট লিস্ট আমার সামনে প্রিটেন্ড করার প্রয়োজন নেই তোর। তোকে আমার থেকে ভালো কেউ চেনে না। তুই কারো উপর রেগে থাকতে পারিস না, এই ট্যালেন্ট নেই তোর মাঝে। তাই শুধু শুধু ড্রামা অফ কর। পূর্ণ শাট আপ, আমি এবার সত্যিই রেগে আছি। রোদ রিয়েলি? পূর্ণর দিকে ফিরে, কই, আমি তো তোর চেহারায় কোনো রাগের চিহ্ন ও দেখতে পারছি না। পূর্ণর মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে, পূর্ণ কিন্তু আমি তোর চেহারায় একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি। রোদ কি? হোঁচকিয়ে পূর্ণ পালকের প্রতি তোর গভীর ভালোবাসা। দুষ্টু হেসে পূর্ণর কথায় রোদের মুখটা মলিন হয়ে যায়।
এতক্ষণ যে মুখে হাসি ছিল এখন যেন অন্ধকার ছেয়ে গেছে। রোদ, তুই ভুল দেখেছিস, এমন কিছুই না। গম্ভীর মুখে। পূর্ণট, এবার কিন্তু তুই প্রিটেন্ড করছিস। আমি সবই জানি, তোর মনের কথাও আর পালকের মনের কথাও। সো প্লিজ আমার সামনে সাধু সাজার প্রয়োজন নেই। রোদ, তুই যেমনটা ভাবছিস তেমনটা একদমই না পূর্ণ। তাই উল্টাপাল্টা ভাবনা মাথায় আনিস না। আমি আর পালক বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। রোদের কথা শুনে পূর্ণ অবাক হয়। আগে যখন পূর্ণ রোদকে বলতো যে ও জানে রোদ পালককে ভালোবাসে, তখন রোদ ডিরেক্ট বলতো, হ্যাঁ ভালোবাসি তো। কিন্তু আজ রোদ অন্য কথা বলছে, যা ভীষণ করে ভাবাচ্ছে পূর্ণকে। পূর্ণ অবাক দৃষ্টি নিয়ে রোদকে জিজ্ঞেস করে, পূর্ণ, তুই বলতে চাচ্ছিস যে তুই পালককে ভালোবাসিস না? রোদ, কখন বললাম ভালোবাসি না? আমি ভালোবাসি পালককে, অনেক বেশি ভালোবাসি, তবে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে। আর আমি জানি পালকও আমাকে ভালোবাসে, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে। আমাদের দুজনের মাঝে এর থেকে বেশি কোনো কিছু সম্ভব না। অন্য পাশ ফিরে তাচ্ছিল্য হেসে রোদের রুমে বাইরে দাঁড়িয়ে ছিল পালক। ওকে সারপ্রাইজ দিবে ভেবে দেখা করতে এসেছিল ও। কিন্তু এখানে এসে পালক নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। রোদের কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে ও। চোখ দুটো ভিজে গিয়েছে পালকের। কিছু একটা ভাঙার শব্দ অনুভব করছে পালক। কিন্তু এটা কোনো জিনিস বা কাচ না, বরং পালকের মন। পালকের মন ভেঙে গেছে। কষ্ট হচ্ছে ওর। ও নিজের আবেগকে ভালোবাসার নাম দিলও রোদের কাছে এই আবেগের নাম শুধু বন্ধুত্ব। পালক ভাবত যেমন ওর মনে রোদের জন্য ফিলিংস আছে, তেমনি হয়তো রোদের মনেও আছে। কিন্তু এখন রোদের কথা শুনে পালকের বুঝতে বাকি নেই যে রোদের মনে ওর জন্য তেমন কিছুই নেই। এক কদম দু কদম করে পিছিয়ে যায় পালক। চোখ দুটো মুছে ওখান থেকে বেরিয়ে যায় ও। পূর্ণ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রোদের দিকে। ও বুঝতে পারছে না যে রোদ ওর সাথে মজা করছে নাকি সত্য বলছে। পূর্ণ রোদকে অনেক ভালো করে জানে, ওর মনের কথা সবার থেকে ভালো বুঝে ও। আর পূর্ণ সিউর যে রোদ ভালোবাসে পালককে। কিন্তু আজ হঠাৎ কেন রোদ এমন বলছে তা বুঝতে কষ্ট হচ্ছে পূর্ণর। রোদ, আমার দেরি হচ্ছে। রোদ অফিস ব্যাগ নিয়ে রুম থেকে বের হতে নিলেই পূর্ণ ওর পথ আটকিয়ে বলে, পূর্ণ, সত্যি করে বল রোদ, ব্যাপারটা কি? তোকে অস্বাভাবিক লাগছে আমার কাছে। তুই এখন এসব কথা কেন বলছিস? কেন অস্বীকার করছিস? রোদ, আমি অস্বীকার করছি না পূর্ণ, এটাই সত্য। রোদ পূর্ণকে ক্রস করে চলে যায়, কিন্তু পূর্ণ ওর পেছনে যায়। পূর্ণ, রোদ, তুই আগে আমাকে সব ক্লিয়ার করে বল। রোদ রোদের পেছনে যেতে যেতে ক্লিনিকের বাইরের গ্রাউন্ডে একটা বেঞ্চে বসে আছে পালক। কষ্ট হচ্ছে পালকের, তবে এখন আর কান্না আসছে না ওর। পালকের মনে শুধু রোদ ঘুরঘুর করছে। রোদের ওর প্রতি কেয়ার, ওর মন খারাপ হলে ওকে খুশি করার জন্য ছোট বড় সারপ্রাইজ দেওয়া, প্রতিদিন ওকে ক্লিনিকে ড্রপ করা, আবার অফ টাইমে পিক আপ করা, লেট নাইট মুভি দেখা, সব সময় ওকে হাসি খুশি রাখার চেষ্টা। এসব কিছুই পালককে রোদের প্রতি ফুটবল করেছিল। আর সবচেয়ে এফেক্ট হয়েছিল পালক যখন রোদ ওর জন্য নিজের স্বপ্নকে পিছে ফেলে দিয়েছিল। কিন্তু সেই রোদই এখন বলছে যে সে ভালোবাসে না পালককে। কেউ কাউকে ভালো না বাসলে কি এত কিছু করে তার জন্য? নিজের স্বপ্ন বাদ দিয়ে দেয়? ভেবে পাচ্ছে না পালক। পালকের মনে হচ্ছে সবকিছু কতটা পারফেক্ট ছিল আগে। কিন্তু কিছুদিন ধরে সব যেন এলোমেলো হয়ে গেছে। আগের মতো কিছুই রয়নি। রোদ ওর কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। দূরত্ব তৈরি করছে রোদ। কিন্তু কেন?
রোদ যদি আগে থেকেই পালককে শুধু নিজের বন্ধু ভাবত তাহলে রোদ কেন এমন গুটিয়ে নিচ্ছে নিজেকে? ওর তো আগের মতোই থাকার কথা। তাহলে কেন হঠাৎ করেই পালককে এভয়েড করছে ও? পালক চায় না এই দূরত্ব। ও চায় সবকিছু যেন আগের মতো হয়ে যায়। রোদ ওকে ভালো না বাসুক, কিন্তু সেই আগের মতোই ওর পাশে থাকুক, হোক সেটা বন্ধু হয়ে। ওরা তিনজন যখন ইউনিভার্সিটিতে যায় তখন বাকি স্টুডেন্টরা ওদের একটা নাম দিয়েছিল থ্রি বার্ডস। ওদের তিনজনের বন্ধুত্ব শুধু কলেজ না, ইউনিভার্সিটিতেও ফেমাস ছিল। সবাই ওদের দেখলে শুধু একটা কথাই বলতো, যদি তাদেরও এমন ফ্রেন্ডস হতো। কিন্তু এখন পালকের মনে হচ্ছে থ্রি বার্ডস থেকে একটা বার্ড তার দিক পরিবর্তন করে ফেলছে। এমন হলে শুধু ওদের বন্ধুত্ব ভাঙবে না, সাথে পালকও ভেঙে যাবে। ওর কাছে ওদের বন্ধুত্ব অক্সিজেনের মতো। পালক ওদের হারানো এফোর্ড করতে পারবে না। ক্যাফেতে এসেই কর্নারের একটা টেবিলে বসে পড়ল পূর্ণ। মাথাটা ধরে আছে ওর রোদের কথা শুনে। পূর্ণ, এই ছেলে পাগল হয়ে গেছে। কি সব উল্টা পাল্টা কথা বলছে ভাবা যায়? আমাকে বলছে আমি নাকি ভুল ভাবছি। সিরিয়াসলি, ও যতটা ভালোবাসা নিয়ে পালকের দিকে তাকায় যে কেউ দেখে বলে দিতে পারবে ওর মনে পালকের জন্য কি আছে। ইডিয়েট কোথাকার! হঠাৎ কি হয়েছে ওর? এমন উইয়ার্ড বিহেভ শুরু করেছে কেন? উফ, মাথা ধরে গেছে আমার ওর জন্য। মাথা চেপে ধরে নিজে নিজে বিড়বিড় করছে পূর্ণ। তখনই কেউ ওর সামনে কফির কাপ রাখে। একটা স্মাইলি ড্র করে পাশে সরি লিখা কফিতে। পূর্ণ কফিটা দেখে অবাক হয়, কিন্তু ওর ঠোঁটে হাসির রেখা যাচ্ছে। ওর ভালো লেগেছে। পূর্ণ কফির মালিককে দেখার জন্য মাথা তুলতেই আরশিকে দেখতে পায়। আরশিকে দেখে ওর বলা মিথ্যার কথা মনে পড়ে যায় পূর্ণর। পূর্ণ, আমার কফি খাওয়ার মুড নেই, তুমি তোমার কফি নিয়ে যেতে পারো। আরশি, কিন্তু তুমিই তো এই মাত্র স্মাইল করলে, তার মানে পছন্দ হয়েছে তোর? মন খারাপ করে। পূর্ণ, অন্য কেউট বানালে পছন্দ হতো, কিন্তু তুমি বানিয়েছ তাই পছন্দ হয়নি আমার। আশা করি উত্তর পেয়ে গেছোট। পূর্ণ উঠে চলে যায়। আরশি কফি মগটা হাতে নিয়ে ঠোঁট ফুলিয়ে নিজে নিজে বলতে শুরু করে, আরশি, আমিও দেখে নেব কত দিন রাগ করে থাকতে পারো তুমি। আমার নামও আরশি, এত তাড়াতাড়ি হার মানব না। তোমাকে তো মানিয়েই ছাড়ব। সন্ধ্যায় পুরো ক্লিনিক খুঁজেও পালককে কোথাও পেল না ঈশান। পালকের নাম্বারে কল করেও লাভ হয়নি, ফোন বন্ধ ওর। ঈশান বাসায়ও ফোন করে। খোঁজ নেয়, কিন্তু পালক বাসায় যায়নি। চিন্তা হচ্ছে ঈশানের পালকের জন্য। পালক কখনো এমন করে না, কোথাও গেলেও ইনফর্ম করে যায়। কিন্তু আজ সকাল থেকে ঈশান ওকে দেখছে না। এখন সন্ধ্যা হতে চলল, অথচ পালকের কোনো খোঁজ নেই। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ঈশানের। রোদকে ফোন করেছে ঈশান, পালককে পাচ্ছে না, শুনতাই সব ফেলে ক্লিনিকেই আসছে ও। ঈশান ক্লিনিকের বাইরে গ্রাউন্ডে খুঁজতে এসেছে পালককে। অনেক মানুষ এখানে, কিন্তু পালককে কোথাও দেখতে পারছে না ও। ঈশান, পালক কোথায় তুমি? আশেপাশে তাকিয়ে ঈশান একটা বেঞ্চের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ ওর চোখ যায় নিচে পড়ে থাকা ফোনের দিকে। ঈশান দ্রুত ফোনটা তুলে
ফোনটা চিনতে 1 মিনিট ওর সময় লাগলো না ওর। ঈশান, এটা তো পালকের ফোন। তার মানে পালক এখানে ছিল। তাহলে এখন কোথায় ও? ঈশান পুরো গ্রাউন্ডের চারপাশে খুঁজেও পায় না পালককে। কোনো রকমে গাড়ি পার্ক করে দৌড়ে ঈশানের কাছে আসে রোদ। রোদ, ঈশান, পালক কোথায়? ঈশান, জানি না রোদ, কোথায় চলে গেছে ও? আমি সব জায়গায় খোঁজ করেছি কিন্তু পালক নেই কোথাও। রোদ নেই মানে কি? ও তো আর কোনো বাচ্চা না যে হারিয়ে গেছে। আর তাছাড়া পালক কোথাও গেলে সবসময় আমাদের ইনফর্ম করে যেত। ও কি তোকে কিছু বলে যায়নি? ঈশান, না। রোদ, না মানে কি ঈশান? পালকের দায়িত্ব তোর উপর ছিল, তাই না? ও কোথায় যায়, কার সাথে যায়, সবকিছুর খোঁজ রাখার দায়িত্ব তোর ছিল। এভাবে নিজের দায়িত্ব পালন করিস তুই? এত বছরে কখনো এমন সিচুয়েশন হয়নি, আমি হতে দেইনি। কিন্তু 2 দিন আমি পালকের থেকে একটু দূরে ছিলাম আর এসব ঘাবড়ে। ঈশান, হয়তো ভুলটা আমার, কিন্তু এখন গুরুত্বপূর্ণ হলো পালককে খোঁজা। আমি ওর ফোন পেয়েছি এখান থেকে। রোদ, ফোন? যদি ফোন এখানে হয় তাহলে পালক কোথায়? টু বি কন্টিনিউড।